আসসালামু আলাইকুম। আইসিটির চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল এ আজকে আমরা মোটামুটি অনেক কিছুই পড়ব টেবিল বাদে। তো টেবিল আমরা পরের ক্লাসে পড়ব। তো আজকে আমরা এই সব জিনিসগুলো কভার করব। তো প্রথমে আমরা লিস্টের একটা জিনিস দেখে নেব। না, লিস্ট না, আগে আমরা ইমেজ আর ব্যাকগ্রাউন্ড ইমেজ এই দুইটা জিনিস দেখে নিই, তাহলে বেশি ভালো হবে। ইমেজ আর ব্যাকগ্রাউন্ড ইমেজ এই দুইটা জিনিস কেমনে ইউজ করতে হয় সেটা দেখে নিই আগে, কারণ সেটা দেখানোর পরে তারপরে যদি লিস্ট দেখায় সেটা বেশি ভালো হবে। তো ইমেজ আমরা, তুমি অলরেডি জানো ইমেজ আমরা আইএমজি ট্যাগ দিয়ে ব্যবহার করি। আমি একটু হেডলাইন দিয়ে দিই। ইমেজ আমরা কোন ট্যাগ দিয়ে ব্যবহার করি বলো তো? আইএমজি। এই ট্যাগের কিন্তু কোনো এন্ডিং নেই, এটা কিন্তু জানো। শুধু আইএমজি লিখে দিলেই কি তাহলে হবে? স্টার্টিং ট্যাগেই শেষ হবে এটা ঠিক, কিন্তু কোন ইমেজ কোথা থেকে আসবে সেই ইমেজটা প্রদর্শন না হলে কি হবে, সেটার জন্য তো আমার অবশ্যই আরো কিছু করতে হবে। শুধু এটা লিখলে তো হবে না, সে কারণে এর ভিতরে অ্যাট্রিবিউট থাকবে। অ্যাট্রিবিউটে কি কি থাকবে? একটা অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স, এসআরসি। সোর্স সোর্স অ্যাট্রিবিউটে তুমি যদি তোমার ফাইলের মধ্যে ইমেজ থাকে তাহলে সেই ফাইলের নাম লিখবা। সেটা ধরো হতে পারে ইমেজ, ধরো সেই ইমেজের নামই তুমি রেখেছো ইমেজ ডট পিএনজি। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই, এইচটিএমএল আমরা মোটামুটি যে ইমেজগুলো ব্যবহার করি সেগুলো মোটামুটি কমন কিছু টাইপ। পিএনজি টাইপ, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, জেপিজি টাইপ। পিএনজি টাইপের ইমেজগুলোর ফাইলের নামের শেষে ডট পিএনজি থাকে, জেপিজির শেষে ডট জে ছোট হাতের ডট জেপিজি অথবা ডট জেপিইজি, দুইটাই থাকতে পারে। আরেকটা আছে জিআইএফ, এই ধরনের আরেকটা আছে। জিআইএফ কি তা তো চেনো তাই না? ওই যে দুইটা তিনটা ইমেজ দিয়ে একটা অ্যানিমেশন মতো বানাই, মানে সামান্য একটু ভিডিও বারবার চলতে থাকে, ফেসবুকে তো আছে ওই জিনিস। সেই ফাইলের শেষে দেখবো ডট জিআইএফ এমন থাকে। আর আরেকটা হচ্ছে বিটম্যাপ। বিটম্যাপ না বুঝলে হবে, এটা একটা ইমেজের মতোই, এটার ওই ফাইলের শেষে দেখবো যে ডট বিএমপি থাকে। তো এগুলো মোটামুটি মনে রাখলেই হবে, এগুলোই মূলত ব্যবহার করা হয় আর কি। তো বিটম্যাপটা আসলে মানে যদি একটু বলি যে ছবির ভিতরে ওই মোটামুটি একটু ম্যাপ মতো করে সাজানো। ম্যাপ মতো বলতে মানে অনেকগুলো এমন বর্গ দিয়ে সাজানো থাকে, ওই পিক্সেল আর্টের মতোই এমন কিছু একটা বিটম্যাপ। তো সেটা সম্পর্কে জানা লাগছে না, তুমি শুধু জানো যে এইচটিএমএল এ আমরা কোন কোন ফরম্যাটের ইমেজ ব্যবহার করি, এগুলোই মূলত ব্যবহার করি, বইয়ে দেখবা আছে। আর আমরা পিএনজি জেপিজি এইগুলো ব্যবহার করবো বেশি। পিএনজি হলে পিএনজি লিখবো, জেপিজি হলে জেপিজি, ফাইলের নামটা তো আছেই। তো এইভাবে আমরা ফাইলের নাম দিতে পারবো। তো এটা আমরা করে দেখি আগে। এখন এখানে একটা ব্যাপার আছে ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে, এটা নিয়ে আমার ঝামেলা হচ্ছে আগের দিন। সেটা হলো যে যেই ফোল্ডারে ওই এইচটিএমএল ফাইলটা নিয়ে আমরা কাজ করছি, মানে যেই ফোল্ডার নিয়ে আমরা কাজ করছি, মানে যেই ফোল্ডারে এইচটিএমএল ফাইল আছে, এটা লিখে রাখো, যেই ফোল্ডারে এইচটিএমএল ফাইল আছে। এটা আমি বলছি কম্পিউটারের ক্ষেত্রে, মোবাইলে কিন্তু এমন না। মোবাইলে করার নিয়ম আমি এই ভিডিওটা করে নিই, তারপরে করবো না। কিন্তু আমাদের তো মূলত জানতে হবে কম্পিউটারে কেমন হয়। তো কম্পিউটারের নিয়ম হচ্ছে যেই ফোল্ডারে এইচটিএমএল ফাইল থাকবে, ছবিও সেই ফোল্ডারে থাকতে হবে, মানে ইমেজটা সেই ফোল্ডারের মধ্যেই থাকবে, ইমেজ সেই ফোল্ডারে থাকবে। এটা হচ্ছে নিয়ম, ফোল্ডারে থাকবে, এটা হলো নিয়ম। এখন আমি যদি একটু দেখাই তোমাকে, এই যে দেখো আমি আমার একটা কোড রানার অ্যাপের মধ্যে আছি, মানে একটা উইন্ডোজ সফটওয়্যারের ভিতর। এখানে আমি যদি ওপেন ফোল্ডার করি তাহলে আমি কিন্তু এতক্ষণ মানে আগের ভিডিওগুলোতে যেই ফোল্ডারে কাজ করছিলাম সেটা হলো রেডিয়েন্ট স্কুল প্রজেক্টস। এখানে এখানে সিলেক্ট ফোল্ডার করলাম। আচ্ছা, তো রেডিয়েন্ট স্কুল প্রজেক্টস এই ফোল্ডার নিয়ে আমি কিন্তু এবার কাজ করছি। তো এখানে আমি যদি একটা নিউ ফাইল তৈরি করি, এখানে একটা নিউ ফাইল তৈরি করছি, এটা কি হবে ইন্টার ফাইল নেম, তাহলে ধরো একটা ফাইল নেম দিলাম, ধরো ওয়েবসাইট ডট এইচটিএমএল।
এখানে ডট না দিলেও সমস্যা নেই, তোমার মোবাইলে ডট না দিলে সমস্যা হবে মনে হয়। তো আমি যদি ওয়েবসাইট নামে একটা দিয়ে দিই, আমার দেখো রেডিয়েন্ট স্কুলের মধ্যে আগে ইন্ডেক্স নামে একটা জিনিস সেভ ছিল, মানে আগের ভিডিওতে আমি যেই ফাইল নিয়ে কাজ করছিলাম সেটা হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর এখন আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে ওয়েবসাইট ডট এইচটিএমএল। এই যে এবার আমি যদি সবকিছু কেটে দিই, এখানে একটা কিছু প্রেস করতে বলছে, মানে একটু ওয়েট করো, আমি এগুলো ঠিক করে দিই। আচ্ছা, আমি যদি ওপেন ফোল্ডার করি, ওপেন ফোল্ডারে আবার সেই নিয়ে কাজ করছি, সেই ফোল্ডার নিয়ে, সেখান থেকে আমি ওপেন ফাইল করলাম। আচ্ছা, আমি এইচটিএমএল ফাইল আসলে তৈরি করিনি, আমি আগেরটাই নিয়ে আসছি। আচ্ছা, বাদ দাও, এত কিছু জানা লাগবে না। আমি নতুন করে ভালো মতো দেখাচ্ছি, মানে আগে যে এইচটিএমএল ফাইল আমার ছিল সেটাই দেখাচ্ছি, বেশি ঝামেলা না করে। আচ্ছা, তো যে কথা বলছিলাম যে এই জিনিসটা মানে মাথা থেকে ছেড়ে ফেলা যায়, আমি যা যা করলাম এতক্ষণ, এটা ল্যাপটপের নিয়ম, এটা তোমার শেখা লাগবে না। তোমার মূলত যে যে জিনিস শেখা লাগবে সেটা হলো যে ফোল্ডারে এইচটিএমএল ফাইল থাকবে, সেই ফোল্ডারে ওই ইমেজটা থাকবে। তাহলে দেখো, আমি যদি একটু ফাইলের মধ্যে যাই, দেখো আমি এই যে রেডিয়েন্ট স্কুল প্রজেক্ট এখানে যাচ্ছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি, যেটা নতুন তৈরি করলাম আজকে। এতদিন আমি যে ইন্ডেক্স ফাইলের মধ্যে কাজ করছিলাম সেটাই আমি এখন ব্যবহার করছি। তো এই ফোল্ডারটা নিয়ে আমি কাজ করছি। এখন আমি যদি কোনো ইমেজ ব্যবহার করতে চাই, এই যে ইমেজ, তাহলে আমাকে ওই ইমেজটা কপি করে এই ফোল্ডারে বসাতে হবে। এখন আমি কিছু ইমেজ ডাউনলোড করে রাখিছি গুগল থেকে, এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতর এখানে দুইটা ইমেজ আছে। আমি এই দুইটা ইমেজ যদি কপি করি, না হলে একবারে কাট করে নিয়ে যাই, কপি করছি, কপি করে আমি বসিয়ে দিচ্ছি হলো এই যে এটার ভিতরে। কি কারণে বলো তো, আমি এটা ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করব। তো ল্যাপটপের নিয়ম হলো যে আমি যে ইমেজগুলো ব্যবহার করব সেগুলো ওই ফোল্ডারে থাকতে হবে, যেই ফোল্ডারে আমার ওই এইচটিএমএল ফাইলটা আছে, মানে যে এইচটিএমএল নিয়ে আমি কাজ করছি। আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলটা নিয়ে কাজ করছি, সে কারণে এই এইচটিএমএল ফাইলটা যেই ফোল্ডারের ভিতর রয়েছে সেই ফোল্ডারের ভিতর আমার এই ছবিগুলো থাকতে হবে। আমি এটা বাদ দিচ্ছি। আচ্ছা, তো আশা করি বুঝতে পারলে, মানে তুমি ছবি ইউজ করার জন্য সেই ছবিগুলো ওই ফোল্ডারে নিয়ে আসো, যে ফোল্ডারে ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আছে, মানে যে এইচটিএমএল নিয়ে তুমি কাজ করছো। ইন্ডেক্স না হয় যে কোনো নামই থাকতে পারতো, আমি ধর রূপম ডট এইচটিএমএল নাম দিলাম, না হলে যে কোনো নামই দেওয়া যায়, এটা তো নাম তো নিজের ব্যাপার। এখন এই ছবিটা আমি যদি, এই ছবি আমি একটু নাম সহজ করে দিচ্ছি, মানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নাম অনেক বড় আছে, আমি এটা একটু ছোট করে ধরো এটা দিলাম যে কি দেওয়া যায়, ধরো দিলাম এবিসিডি, আর এটা দিলাম ধরো আচ্ছা, এটা ধরো আমি নামটা চেঞ্জ করি। আচ্ছা আচ্ছা, হয়েছে। এটা ধরো ইএফজিএস, এই দুইটা ছবি। এখন এই দুইটা আসলে পিএনজি ফাইল নাকি জেপিজি ফাইল, আমি এটা একটু দেখে নিই, এটা পিএনজি নাকি জেপিজি, এটা কেমনে যেন দেখে, আমি ধরো একটু দেখে নিই। এটা সি মোর অপশনস, ভিউ, রিফ্রেশ। আচ্ছা দাঁড়াও, আমি যদি ভিএস কোডের ভিতরে ওপেন করি তাহলেই হবে না। ওপেন ফাইল দিয়ে আমি দেখি, এটা আসলে, আচ্ছা এটা আসলে জেপিজি ফাইল। আচ্ছা, ওটা ওপেন আমি করে নিই, এভাবে ওপেন করা যায়, সমস্যা নেই। তো এটা তোমার জানা লাগছে না, তোমার মূল যেটুকু জানা লাগছিল সেটুকু তুমি জেনে গিয়েছো। তুমি যে ছবিগুলো ব্যবহার করবা ওয়েবসাইটে, সেই ছবিগুলো ওই ফোল্ডারে নিয়ে আসবা, যেই ফোল্ডারে ওই এইচটিএমএল ফাইলটা আছে, যে এইচটিএমএল নিয়ে তুমি কাজ করছো। আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পারছো। এবার কি হবে, ইমেজ ট্যাগ ব্যবহার করব, ইমেজের সোর্সের মধ্যে ওই ইমেজের নাম লিখে দিলে এবার হয়ে যাবে। তাহলে দেখো, আমি বুঝলাম যে এগুলো একটা হলো জেপিজি, এটা জেপিজি, আর ইএফজিএস হচ্ছে জেপিজি, আর এটা ডাব্লিউইবিপি, এটা আমি তাহলে বাদ দিছি, আমি শুধু এটা নিয়ে কাজ করি। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কাজ করি, যেহেতু পিএনজি, জেপিজি, জিআইএফ, বিটম্যাপ এই কয়টা ফাইলই শুধুমাত্র, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই কয়টা ব্যবহার করা হয়, সে কারণে ডাব্লিউবিপি এগুলো আমি বাদ দিলাম, শুধুমাত্র জেপিজি নিয়ে কাজ করি। তাহলে আমি কেমনে ইমেজ আনবো দেখো তো, বডি এর মধ্যে অবশ্যই, কারণ ইমেজ তো প্রদর্শন করার জিনিস বডিতে থাকে, তাই না? তাহলে এটা হবে ইমেজ, এএলটিটা একটু পরে ঠিক আছে, আগে এসআরসি মানে সোর্সটা নিয়ে কাজ করি। তো তাহলে ফাইলের নামটা কি দেখো তো, ইএফজিএইচ, এটা লিখবো অবশ্যই, তাই না?
আমি এই যে efgs.jpg এটা লিখবো। তাহলে সোর্সের মধ্যে কি লিখবো, ওই ইমেজের নাম। তুমি এই নাম তখনই ব্যবহার করতে পারবে যখন তুমি এই কাজটা করে ফেলেছো, যে তোমার HTML-টা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে ইমেজটা নিয়ে এসেছো। যেহেতু ABCD এটা আসলে ওই পিএনজি জেপিজি এরকম না, এটা অন্য একটা ফরম্যাটে আছে, সে কারণে আমি এটা ডিলিট করে দিচ্ছি, EFGH নিয়ে কাজ করি। তাহলে আমি এখানে লিখবো সোর্সের মধ্যে কি লিখবো, ওই ইমেজটার নাম efgh.jpg। দেখো চলে এসেছে আমার .jpg। এবার যদি আমি এটা রান করি, রান কেমনে যেন করে, এই ল্যাপটপে এগুলো আমার চালানো খুব সমস্যা হচ্ছে। এটা রান উইদাউট এটা মনে হয়, এই তো হয়েছে। এই যে দেখো ইমেজটা কিন্তু চলে এসেছে, হাই আই এম রূপম, এটা ছিল শুরুতে, তারপরে এই জিনিসটা। আশা করি বুঝতে পারছো। তো তার মানে কি, তার মানে তুমি কি করবা, ইমেজ ট্যাগ ইউজ করবা, ইমেজ ট্যাগের মধ্যে সোর্স লিখে ওই ছবিটার নাম দিবা। কিন্তু ওই ছবির নাম তুমি মানে এমনি এমনি দিতে পারবা না। যদি তুমি নাম দিয়ে সরাসরি ব্যবহার করতে চাও, তাহলে ওই ছবিটা তোমার ওই ফোল্ডারের মধ্যে থাকা লাগবে যেই ফোল্ডারে তোমার HTML ফাইলটা আছে। আশা করি বুঝতে পারছো। তো তাহলে তুমি এরকম একটা জিনিস পাচ্ছ আউটপুটে। তো আশা করি তুমি ইমেজটা বুঝতে পারছো, মানে ইমেজ আসলে কেমন হয়। এখন একটা জিনিস থাকতে পারে, এখন মানে যারা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে তারা তো শুধুমাত্র একটা HTML ফাইলের একটা ছবি নিয়ে কাজ করে না, তাদের কাছে অনেক HTML ফাইল থাকে, অনেক ছবি থাকে, তাই না? তো একই ফোল্ডারের মধ্যে তো সব রাখতে হবে। এখন ঝামেলা হয় কি, তোমার ধরো এমন 200-300টা ধরো ছবি আছে, 200-300টা HTML ফাইল আছে, তো এতগুলো স্ক্রল করে করে করা তো অনেক ঝামেলা, মানে খুঁজে খুঁজে বের করা। সে কারণে কি করা হয়, যে যেই ফোল্ডারের ভিতরে HTML ফাইলটা আছে তার মধ্যে তুমি আরো ফোল্ডার তৈরি করতে পারবো। আমি যদি এখানে একটা ফোল্ডার তৈরি করি, ধরো আমি এখানে ফোল্ডার তৈরি করলাম, লিখলাম যে ইমেজ, বা লিখলাম ধরো পিকচার, এই যে পিকচারটা তৈরি করলাম। এখন এই ফোল্ডারের মধ্যে তুমি আবার এই ইমেজটা নিয়ে যেতে পারবা। মানে এই ফোল্ডারটা আমি আসলে কার মধ্যে তৈরি করলাম, তৈরি তো করলাম সেই একই ফোল্ডারের মধ্যেই, মানে যেখানে HTML আছে তার মধ্যে আমি আমি আরো একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে এই ছবি রাখতে পারবো। আশা করি বুঝতে পারছো। এখন এই ছবি আমি নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এই যে এখানে নিয়ে গেলাম, তাহলে কি হলো, এটা কিন্তু আমি বাইরে রাখিনি, মানে বুঝতে পারছো তো, মানে ছবিটা কিন্তু ওই একই ফোল্ডারের মধ্যে আছে, কিন্তু ওই ফোল্ডারের মধ্যে আরো একটা এক্সট্রা ফোল্ডার তৈরি করে তারপরে আমি রাখলাম। এই কাজও কিন্তু করা যাবে। এই কাজ যদি করো তাহলে তোমার শুধু একটা কাজই করতে হবে, আগে ফোল্ডারের নামটা লিখে দিতে হবে। আমি দেখো কোন ফোল্ডার নিয়েছি, দেখো তো, আমি যদি দেখাই, এই যে index.html, মানে আমার HTML ফাইলটা যেখানে আছে সেখানে আসার পরে আমি আরো দেখতে পাচ্ছি যে আমার কাছে আরো একটা ফোল্ডার আছে যেটা হলো পিকচার। এখন এই পিকচারে যাওয়ার পর তারপরে আমি এই ছবি পাবো। তার মানে কি, তুমি শুরু করবা, মানে খোঁজা শুরু করবা যে যেই ফোল্ডারের মধ্যে তোমার HTML ফাইলটা আছে সেখানে তুমি আসবা। আসার পরে দেখবা যে ছবিটা কোন জায়গায় আছে। আসার পরে তুমি দেখতে পাচ্ছ ছবিটা এই যে পিকচার ফোল্ডারে আছে। তাহলে পিকচারের ভিতরে যাওয়ার পর এই যে ছবি, তার মানে তোমাকে আগে ফোল্ডারটা লিখে দিতে হবে। মানে তুমি কি দেখলে, আসার পরে তুমি দেখলে পিকচার ফোল্ডার, তার মধ্যে আছে এটা, তাহলে এটা পিকচার দিয়ে এই যে এইভাবে দিতে হবে। ধরো আমি এই যে efgs.jpg ছিল, কিন্তু এখন যেহেতু একটা ফোল্ডার দিয়ে তার মধ্যে আছে, সে কারণে সেই ফোল্ডারের নামটা এইভাবে লিখে দিবা আর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবা। এই কাজটা যদি করো তাহলে হয়ে যাবে। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে এই HTML-টা যে ফোল্ডারে আছে তার ভিতরে আরো একটা এক্সট্রা ফোল্ডার পিকচার, তার ভিতরে আছে এই ছবিটা। আশা করি বুঝতে পারছো। এবারও যদি আমি রান করি, একদম একই রকমই পাবো। আমি দেখো রিফ্রেশ করেছি, কিন্তু রিফ্রেশ করে একই রকম জিনিস পাবো। বুঝতে পারছো তো? আশা করি তুমি বুঝতে পারলে যে ইমেজের মধ্যে, মানে ইমেজের মধ্যে সোর্সে আসলে আমি কি লিখব। সোর্সে আমি যদি যেখানে HTML ফাইলটা আছে সেখানে আমি যদি ইমেজটা রাখি তাহলে সরাসরি নাম লিখে দেবো। আর যদি তার মধ্যে আমি এক্সট্রা কোনো ফোল্ডার তৈরি করি তাহলে লিখবো হলো এইভাবে, যদি এক্সট্রা ফোল্ডার তৈরি করা হয়, এগুলো নোট করে রাখো তাহলে ভালো হবে। ফোল্ডার ফোল্ডার তৈরি করি, তাহলে কেমন হবে, এখানে তুমি ইমেজই দিবা, এখানে সোর্স দিবা, সোর্স দেওয়ার পরে ওই ফোল্ডারের নাম লিখতে হবে। তাহলে আমি যদি ফোল্ডারটা লিখছি, মানে ফোল্ডারের নাম, ফোল্ডার তারপরে ওই ছবিটার নাম, ইমেজ ডট পিএনজি বা জেপিজি যাই হলো, পিএনজি,
মানে এখানে তোমার ইমেজের নাম আর এখানে তোমার ফোল্ডারের নাম হবে। এখন তুমি যদি একটা ফোল্ডার না তৈরি করো, অনেকগুলো তৈরি করো, মানে আমি যদি উদাহরণ হিসেবে দেখাই, তুমি চাচ্ছ যে HTML-টা যেখানে আছে সেখানে পিকচার ফোল্ডারের ভিতর আরো একটা ফোল্ডার, তারপরে এই ছবিটা, মানে এখানে আসলে আরো একটা ফোল্ডার আছে, এখানে আছে পিকচার 1 নামে একটা ফোল্ডার, আর পিকচার 1 এর মধ্যে এই ছবিটা আছে। তাহলে কাজটা কেমন হলো? কাজটা হলো যে তোমার HTML ফাইলটা যেখানে আছে সেখানে আসার পরে প্রথমে পিকচারে যাওয়া লাগবে, তারপরে পিকচার 1-এ যাওয়া লাগবে, তারপরে এই ছবি। তাহলে কোড কেমন হবে বুঝতে পারছো? প্রথমে যাব পিকচারে, তাহলে পিকচার লিখে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, তারপরে যাতে হবে পিকচার 1-এ, এই দেখো চলে এসেছে পিকচার 1, তারপরে যে এই ছবি। আশা করি তুমি বুঝতে পারছো কেমনে কাজটা হচ্ছে। তো এবারও যদি আমি রিফ্রেশ করি তাহলেও দেখো সেম জিনিস পাবো। এই দেখো রিফ্রেশ কিন্তু হয়ে গিয়েছে, সেম জিনিস। আশা করি তুমি বুঝতে পারছো যে কেমনে এই কাজটা করতে হয়। তো মোটামুটি 16 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। তো ইমেজ বোঝানোটা একটু ঝামেলা লাগছিল, এটা আশা করি বুঝতে পারছো কেমনে কি হবে। এরপর যদি আরো ফোল্ডার থাকে, মানে আরো বেশি ফোল্ডার যাওয়া লাগে, তাহলে আরো বেশি লিখতে হবে। একদম শুরুতে যে ফোল্ডার, তারপরে ফোল্ডারটা, আর যেই ফোল্ডারের ভিতর সেই ছবি, তখন সেই ছবিটার নাম লিখে দিবা। আশা করি বুঝতে পারছো। তো ইমেজের সোর্স কেমনে দিতে হবে সেটা বুঝতে পারলে, এখন সোর্সের মধ্যে তুমি শুধু ফাইলই ব্যবহার করতে পারবা তা না, এমনও হতে পারে গুগল থেকে কোনো ইমেজ তুমি ব্যবহার করবা। মানে এতক্ষণ আমরা যেগুলো করলাম, এই যে এইটা আর এটা, এতক্ষণ কি করছিলাম, তা আমাদের ফাইলে অলরেডি একটা ছবি আছে, সেই ছবি আমরা ব্যবহার করছি। মানে এটা বলা যায় লোকাল ইমেজ, লোকাল বা ইন্টারনাল বলতে পারো, মানে অভ্যন্তরীণ। আর এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সটার্নাল ইমেজ। এক্সটার্নাল মানে ছবির লিঙ্ক কপি করে এখানে বসাতে হবে, কিন্তু সব লিঙ্ক কিন্তু হবে না, কিছু নির্দিষ্ট লিঙ্ক হবে। এটা হবে এক্সটার্নাল ইমেজ। দেখবো এবার আমরা, মানে আসলে আমাদের ফাইলের মধ্যে নেই, মানে লোকাল বা ইন্টারনাল না, মানে আমাদের ফাইলে নেই, আমরা অনলাইন থেকে কোনো একটা ছবি পাইছি, সেই ছবির লিঙ্ক কপি করে এখানে বসাবো। তো সেটা কেমন হবে? আমি গুগলে চলে যাচ্ছি, এই যে এইটাই, ধরো কালারফুল ভেক্টর ব্যাকগ্রাউন্ড, এরকম কোন একটা, ধরো আমি এই ছবিটা নিলাম, বা ধরো যে কোনো ছবি নেওয়া যায়, ধরো এটা নিলাম। এখন এই ছবিটা, আচ্ছা দাঁড়াও, এই ছবিটা ওপেন করতে হবে। দাঁড়াও আমি দেখাই এটা। এই ছবিটা এই যে এইভাবে করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, নাকি ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, কোনে দেখি, এটা একটু ঝামেলায় আছে। ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এই যে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, আরে আমার তো সব কানা হয়ে গেছে মনে হচ্ছে। এই যে দেখো ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এই কাজটা করার পরে তারপরে এখানে যে লিঙ্কটা আসবে সেটা কপি করা লাগবে তোমার। মানে অনেকে কি করে, এখান থেকে লিঙ্ক কপি করে, এখান থেকে লিঙ্ক কপি করলে হবে না, এখানে এসে ওই মোবাইলে হলে একটু লং প্রেস করতে হয়, এখানে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এখানে প্রেস করার পর একটা নতুন ট্যাবের মধ্যে ইমেজটা ওপেন হবে, তারপরে এই সার্চ বারের মধ্যে যে এই লিঙ্কটা আসবে সেটা কপি করতে হবে। সেটা আমি কপি করে যদি আমি বসাই এখানে, এখানে যদি বসাই, লিঙ্কটা কিন্তু অনেক বড় হবে, এটাই সমস্যা এই এক্সটার্নালের, লিঙ্কটা অনেক বড় হয়। এটা যদি আমি এবার বসিয়ে দিই পেস্ট করে, তাহলে একটা জিনিস খালি দেখো, মানে কত দূর আছে, আমি খালি একটু দেখাই লিঙ্কটা কত বড়, অনেক বড় কিন্তু লিঙ্কটা। আশা করি বুঝতে পারছো। তো এই লিঙ্কটা এভাবে বসাতে হবে। তো কেমনে বসাবো বলো তো? এক্সটার্নাল ছবি, এক্সটার্নাল ছবির জন্য গুগলে তুমি একটা ছবি সার্চ দিবা, সার্চ দেওয়ার পরে লং প্রেস করার পরে তুমি দেখবা যে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এই একটা জিনিস পাবা। এটা যাওয়ার পরে নতুন ট্যাবে ইমেজটা ওপেন হয়ে যাবে, তখন সার্চ বারের মধ্যে যে লিঙ্কটা আসবে সেটা তুমি বসাতে পারবা। এখান থেকে লিঙ্ক কপি করে বসালে হওয়ার কথা না। তাহলে আমি যদি এটা রান করি, এটা রান এই জায়গায় হচ্ছিল, আমি যদি এবার রিফ্রেশ করি তাহলে খুব সম্ভবত এই যে চলে এসেছে। একটু লোড হতে দেরি হয়, যেহেতু এটা আমি অনলাইন থেকে নিচ্ছি, তাই এটাতে একটু এমবি লাগবে, মানে একটু তো ইন্টারনেট থেকে লোড হওয়া লাগবে। আমি যখন ফাইল থেকে নিচ্ছিলাম তখন কিন্তু লোড হতে দেরি হচ্ছিল না, কিন্তু যখন আমি গুগল থেকে নিয়েছি এখানে, তার মানে এই লিঙ্কটা ওপেন হতে একটু সামান্য ইন্টারনেট লাগবে, দেরি লাগবে, মানে ফ্রিতে দেখা যাবে না।
আর যদি তুমি ফাইল থেকে ব্যবহার করো তাহলে তুমি ফ্রিতেই দেখতে পারবে ছবিটা, মানে ওয়েবসাইটের মধ্যে ফ্রিতেই দেখাবে। কিন্তু যদি তুমি লিঙ্ক ব্যবহার করো তাহলে তোমার ইন্টারনেট লাগবে, মানে যে ব্যবহার করবে ওয়েবসাইটটা, মানে তুমি ওয়েবসাইটটা বানিয়ে ধরো পাবলিশ করে দিলে লিঙ্ক, এখন কেউ ওই লিঙ্কে ঢুকে এই যে ছবিটা তার লোড হবে, এই লোড হতে একটু ইন্টারনেট কাটবে। আশা করি বুঝতে পারছো। তো ইমেজ এই পর্যন্তই। ইমেজ আশা করি বোঝা গিয়েছে যে ইমেজ আসলে কেমনে কি ব্যবহার করা হয়। তো এক্সটার্নাল ইমেজও গেল। ইন্টারনাল ইমেজ দুইভাবে আমরা ব্যবহার করতে পারি। যে ফোল্ডারে এইচটিএমএল ফাইল আছে সেখানে ইমেজ রাখতে পারি, অথবা তার মধ্যে আরও ফোল্ডার তৈরি করতে পারি। আশা করি ইমেজ একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন পরীক্ষায় প্রশ্ন কি করবে? পরীক্ষায় প্রশ্নে তো আর তোমার মানে এমন তো আর ফোল্ডার তৈরি করতে পারছো না। পরীক্ষার প্রশ্নে বলবে যে ধরো তোমার কাছে ওই স্কুল ডট, ধরো যে কোনো একটা, ধরো কেসি কলেজের একটা ছবি আছে তোমার কাছে, তাহলে সেটার নাম তোমার উদ্দীপকে দিয়ে দেবে যে কেসি কলেজ কেসি ডট পিএনজি এমন একটা ছবি। এখন বলছে সেই ছবি প্রদর্শন করো। তোমার তো এখন তো এখানে তো আর কিছু করার নেই, এখানে তো তুমি আর ফাইল টাইল তৈরি করে দেখাতে পারছো না। তো সে জায়গায় কি করবা তুমি? তুমি শুধু সেখানে ইমেজ লিখে সোর্স লিখবা সমান কেসি ডট পিএনজি, এই জিনিস লিখে দিলেই তোমার কাজ হয়ে যাবে। কারণ কেসি ডট পিএনজি তোমার বলে দেবে কোন জায়গায় আছে কি নেই, সেটা কিছুই বলে দেবে না। তুমি ধরে নিবা যে তোমার এইচটিএমএলটা যে এই ফোল্ডারে আছে, এই কেসি ডট পিএনজি সেখানে দিয়ে দিয়েছে উদ্দীপকেই। তার মানে তোমার কাছে অলরেডি আছে, তোমার আর কিছু করা লাগবে না, শুধু সোর্স লিখে কেসি ডট পিএনজি লিখলেই হয়ে যাবে। কারণ এটা তো প্র্যাকটিক্যাল জিনিস, তুমি যদি খাতায় লিখে করতে যাও তাহলে তো তুমি আর অত কিছু দেখাতে পারবে না। সে কারণে ধরে নিবা যে এই ফোল্ডারে এইচটিএমএলটা আছে, এই উদ্দীপকের এই ছবিটা সেখানে অলরেডি আছে, তোমার আর আলাদা করে এক্সট্রা ফোল্ডার তৈরি করে ঝামেলা করা লাগছে না। এক্সটার্নাল ইমেজ মানে লিঙ্ক টিঙ্ক কপি করেও আনা লাগছে না, শুধু নামটা বসিয়ে দিলে হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তো ইমেজ এই পর্যন্তই। ইমেজের সব কিছুই আশা করি শেখানো হয়ে গেছে। এবার আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ইমেজ আমরা যেটা দেখছিলাম সেটা ছিল একটা ট্যাগ, এই যে এটা ছিল ট্যাগ। কিন্তু ব্যাকগ্রাউন্ড যে ইমেজ সেটা আসলে ট্যাগ না, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ব্যাকগ্রাউন্ড ইমেজ হলো একটা অ্যাট্রিবিউট। তো চলো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা দেখে নিই কেমনে কি করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কিসের হয় আসলে বলো তো? ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি যদি একটু এই পাশে সরি, ব্যাকগ্রাউন্ড ইমেজ পুরো বডির ব্যাকগ্রাউন্ড ইমেজ না, তাহলে অ্যাট্রিবিউটটা হবে বডির মধ্যে। এখানে কি হবে? ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট। এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট, এখানে তুমি যে কোনো ছবি ধরো, আমি ওই ছবিটাই নিচ্ছি। ওই ছবির নাম কি ছিল বলো তো? ওই ছবির নাম ছিল ইএফজিএস। কিন্তু ইএফজিএস কিসের মধ্যে ছিল? ইএফজিএস ছিল হচ্ছে প্রথমে পিকচারে যেতে হচ্ছিল, তারপরে পিকচার 1, তারপরে ইএফজিএস। তো তাহলে আমি কি করব? এখানে পিকচার, তারপরে পিকচার 1, তারপরে ইএফজিএস, এই যে এই জিনিসটা। তো এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটা হয়ে যাবে। দেখো আমি যদি দেখাই, এই যে দেখো পুরো ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটাই রিপিট হতে থাকবে। মানে ওই ছবিটা যেহেতু ছোট ছিল, তো ওই ছবিটা শেষ হবে না, মানে তুমি যত কাজ করবা সব কিছুতে এই ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। আশা করি বুঝতে পারছো। তার মানে এখানে তুমি যদি ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট ব্যবহার করো, ব্যাকগ্রাউন্ড কার ব্যাকগ্রাউন্ড বলো তো? পুরো বডিতে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, তাহলে বডি ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউটটা ব্যবহার হবে। মানে ব্যাকগ্রাউন্ডটা হলো একটা অ্যাট্রিবিউট, এটা কোনো ট্যাগ না। আশা করি বুঝতে পারছো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর ইমেজ তুমি যেইভাবে দিচ্ছিলে সেইভাবেই তুমি যদি দিয়ে দাও তাহলে হয়ে যাবে। যদি তোমার ছবিটা একদম এইচটিএমএল যেখানে আছে সেখানেই তোমার যদি ছবিটা থাকে, যদি এটা আসলে এখানে না থাকে একবারে এইচটিএমএল যে জায়গায় আছে সেই জায়গায় থাকতো, তাহলে তুমি একবারে নামই লিখে দিতে। আর যদি তুমি এভাবে এক্সট্রা করে ফোল্ডার করে দাও তাহলে তোমার এই এক্সট্রা কাজটুকু করতে হলো। তো আশা করি বুঝতে পারছো। তার মানে কি, এখানে যদি আমার এই ছবিটা বাইরেই থাকতো, এই ছবিটা যদি এখানে না থেকে বাইরেই থাকতো, এই যে এখানেই থাকতো, তখন আর তোমার এখানে এগুলো লেখা লাগতো না, শুধু নাম লিখলেই হয়ে যেত। আশা করি বুঝতে পারছো। মানে ইমেজের মধ্যে তুমি সোর্স যেইভাবে দিচ্ছিলে, ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটের মধ্যে ওই ছবিটার নামও তুমি একইভাবে দিবা, তাহলে এবারও সেম আসবে। দেখো এবারও সেম। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি কি শেষ করলাম বলো তো? আমরা ইমেজ শেষ করলাম আর ব্যাকগ্রাউন্ড ইমেজ শেষ করলাম। ব্যাকগ্রাউন্ড যে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা যায় শুধু তা না, আরেক রকম করে ব্যবহার করা যায় আমার ধারণা, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবার আর ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করবো না, এবার আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো প্রপার্টি হিসেবে। মানে অ্যাট্রিবিউটের প্রপার্টি কেমনে? এটা সিএসএস দিয়েও করা যায়। সিএসএস আমরা কেমনে কাজ করি জানো? স্টাইল লিখি। স্টাইল লেখার পরে এর ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই একটা কথা আছে। এবার তুমি যদি
এখানে ছবিটা দিয়ে দাও তাহলে হয়ে যাবে efghs ডট জেপিজি। এটা কাজ করার কথা, দেখি কাজ করে নাকি। আমিও এটা এক্সপেরিমেন্টাল ভাবে দেখছি। আচ্ছা, কাজ করছে না তো আচ্ছা, ওটা শেখা লাগবে না, বইয়ে যা রয়েছে মানে একটু আগে যেটা শিখলাম সেটাই আসল জিনিস, মানে বইয়ে ওইভাবে রয়েছে, এখানে এটা না দিলেও হচ্ছে। আচ্ছা বাদ। তো তাহলে কি ব্যাকগ্রাউন্ড দিয়ে অ্যাট্রিবিউট ব্যবহার করবা, তারপরে তুমি ছবিটা দিয়ে দিবা, যদি ফোল্ডারে থাকে ফোল্ডারে দিবা, না হলে এমনি efghs.jpg বসিয়ে দিবা। তো তাহলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের কিন্তু দুইটা জিনিস শেষ হয়ে গেল, ইমেজ আর ব্যাকগ্রাউন্ড ইমেজ। এবার আমরা আরো কিছু জিনিস শিখে ফেলতে পারি, যেমন লিস্টের আর একটু এক্সট্রা আমরা শিখবো, লিস্টের আর একটু এক্সট্রা শিখবো। তো দেখো আমরা লিস্ট আর একটু এক্সট্রা শিখবো। তো তোমার মনে আছে আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ব্যবহার করা হতো আর মাঝে জিনিস থাকতো, আর অর্ডারের জন্য ওএল, অর্ডার্ড লিস্ট এভাবে। আর লিস্ট আইটেমের জন্য এলআই, এলআই এর মাঝে আমরা লিস্ট আইটেম বসাচ্ছিলাম। আশা করি তোমার মনে আছে। এখন আমরা একটা কাজ করছিলাম না, আনঅর্ডার্ড লিস্টে তো আমরা কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করছিলাম, যেমন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছিলাম আনঅর্ডার্ডের জন্য, সেটা ছিল টাইপ। আনঅর্ডার্ড মানে কি, ক্রম থাকবে না, বিভিন্ন চিহ্ন থাকবে। টাইপের মধ্যে আমরা কি কি বসাচ্ছিলাম, সার্কেল বসাচ্ছিলাম। সার্কেল বসালে কেমন হতো, এই যে এমন, মানে একটা ফাঁপা বৃত্ত। তারপরে আমরা ডিস্ক ব্যবহার করছিলাম, ডিস্ক ব্যবহার করাও যা না করাও তা, এটাই যেমন। তারপরে আমরা স্কয়ার ব্যবহার করছিলাম, স্কয়ার, তো এটা কেমন, এটাই যেমন। আশা করি বুঝতে পারছো। তো এই একটা জিনিস আমরা করছিলাম না আনঅর্ডার লিস্টের মধ্যে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে উদাহরণ দেওয়ার পর তাহলে বুঝতে পারবো জিনিসটা কেমন আসলে। ধরো আমি এখানে একটা লিস্ট তৈরি করি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি বাদ দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিয়ে আমার একটু ইচ্ছা করলো যে, আমি কিন্তু মেসেজে একটা জিনিস শিখাইছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু স্টাইল দিয়ে করতে হচ্ছিল। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কই, আচ্ছা বিজি কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি ধরো কি দেবো, আমি ধরো একটু কাজ করে দিলাম, একটু মনে করিয়ে দেওয়ার জন্য দিচ্ছি আর কি, এটা দিলাম ধরো। আর এই ইমেজটা আমি বাদ দিচ্ছি। অথবা আরেকটা জিনিস আমরা শিখে নিই, না হয় এটা ভালো হবে না বেশি, আরেকটা জিনিস আমরা শিখে নিই দ্রুত। আমার আসলে জিনিসগুলো গুছানো হচ্ছে না, মানে অনেক কিছুই শিখাতে যাচ্ছি কিন্তু জিনিসগুলো আসলে গুছিয়ে উঠতে পারছি না। ইমেজের মধ্যে তুমি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারো, ইমেজের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট, এটাও আসলে ইমেজের মধ্যেই, ইমেজের মধ্যে তুমি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারো। আসলে ইমেজ না, যে কোনো জিনিসের ক্ষেত্রেই, যে কোনো জিনিস মানে টেক্সট বাদে যে কোনো জিনিস, টেক্সট বাদে যে কোনো জিনিসের ক্ষেত্রে তুমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারো, টেক্সট বাদে যে কোনো জিনিস। এখানে তুমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারো, দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে উইডথ, উইডথ মানে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে হাইট, এটা তুমি ব্যবহার করতে পারো। উইডথের মধ্যে কি লিখবা আর হাইটের মধ্যে কি লিখবা, উইডথের মধ্যে তুমি কত কত দৈর্ঘ্য চাচ্ছ, আর হাইট মানে কত উচ্চতা চাচ্ছ। দৈর্ঘ্যের মধ্যে ধরো তুমি লিখলে 100 px, মানে একটা ছবি আসলে পিক্সেলে হিসাব করা হয়, মানে সব সব ছবি আসলে পিক্সেলে, মানে প্রত্যেকটা ছবি খুব ছোট ছোট বর্গের সমষ্টি, মানে বর্গ দিয়ে তৈরি, মানে টাইলস, দেখো না টাইলস দিয়ে অনেক কিছু তৈরি করে, তেমন খুব ছোট ছোট টাইল দিয়ে তৈরি। যখন বর্গগুলো অনেক ছোট হয় তখন বোঝা যায় না যে আসলে ছোট, কিন্তু যখন অনেক বড় হয় তখন বোঝা যায়। তো আমরা যে ছবিগুলো দেখি খুবই স্মুথ হয়, সেগুলো কিন্তু খুব ছোট ছোট টাইল দিয়ে তৈরি, মানে বর্গাকৃতির একটা জিনিস। আর প্রত্যেকটা বর্গের মধ্যে একটাই রং থাকে, যে বর্গের মধ্যে লাল থাকে সেটা ফুল লাল, যেটার মধ্যে নীল থাকে সেটা ফুল নীল, কিন্তু এতই ছোট থাকে যে আমাদের মনে হয় যে এটা আসলে একদম আসল ছবি আঁকার মতো। আশা করি বুঝতে পারছো। এখন যতটা বর্গ পাশাপাশি থাকে সেটাই হচ্ছে উইডথ, মানে পাশাপাশি, মানে পাশাপাশি যতটা বর্গ থাকে সেটা তো তার দৈর্ঘ্য হবে অবশ্যই, তার মানে এটা হচ্ছে তার উইডথ, আর এটা হচ্ছে তার হাইট। এখন এটা সবসময় পিএক্স এ হিসাব করা হয়, পিক্সেলে। এখন এটা আসলে এক এক জায়গায় এক এক রকম, তুমি যদি তোমার মোবাইলে 50 px দাও তাহলে হয়তো বা একটু ছোট হবে, আমি যদি আমার ল্যাপটপে 50 px দিই তাহলে একটু বড় দেখাবে। তো পিক্সেলটা আপেক্ষিক বিষয়, মানে এক একজনের ডিভাইসে এক এক রকম দেখা যায়। আমার যেহেতু ল্যাপটপ বড় তাই আমার বড় দেখাবে, তোমার যেহেতু মোবাইল ছোট তাই ছোট দেখাবে, এমন হবে। কিন্তু
এটা তুমি মানে বসিয়ে দেখতে পারবা যে আসলে কেমন হয়। যেমন ধরো আমার এই ছবিটা ইমেজের মধ্যে, এখন তুমি অ্যাট্রিবিউট গুলো কোথায় ব্যবহার করতে পারবা? টেক্সট বাদে যে কোনো কিছু। টেক্সটের জন্য আলাদা অ্যাট্রিবিউট আছে, সেটা আমরা পরে শিখবো না। টেক্সট বাদে যে কোনো জিনিসের জন্য তুমি উইডথ এর হাইট বসাতে পারবা। ধরো আমি এখানে উইডথ বসিয়ে দিলাম, উইডথ এই যে উইডথটা বসিয়ে দিলাম, স্পেস দিয়ে বসাই। আচ্ছা, আসলে এখানে এসআরসি ছিল, সেটা আসলে চেঞ্জ হয়ে গেছে। এসআরসি চেঞ্জ না করে বসাতে হবে। এখানে আমি উইডথ দিচ্ছি, এই যে উইডথের মধ্যে আমি ধরো দিলাম 50px। তাহলে আগে যা ছবি ছিল এখন কি হবে? এখন ছবিটা কি হলো? আচ্ছা, এত ঝামেলা এমন হবে নাকি? না, এমন কিছু না, দাঁড়াও দেখি কি হলো। মনে হয় ওয়েট তো পরে পরে দিয়ে ভালো ছিল, দেখি তো। এটা আমি যদি একটু কপি করে পরে বসাই, এখানে আমি একটু দাঁড়াও দেখি কি ঝামেলা হলো। ইমেজে আমার সবসময় ঝামেলা হয়, এই কারণে আমি এতদিন ক্লাস নিতে পারছি না। এখানে যে আমি যদি উইডথটা দিই তাহলে কি হয় দেখি। আচ্ছা, আমি এই কাজ না করে আমি ছবি দিই, মানে আমার যে নিজস্ব ছবি ছিল না ইএফজিএস, সেটা দিয়ে দেখি কি হয়। ইএফজিএস জিএস ডট জেপিজি। আচ্ছা, তো ইমেজের মধ্যে এইটা ঠিকই তো আছে মনে হচ্ছে, তাহলে সমস্যাটা কি? এখানে আসলে হলোটা কি? আচ্ছা, নতুন করে ইমেজ তৈরি করি তো। এখানে কি হলো? এখানে আইএমজি ইমেজ নিলাম, এলটি। আচ্ছা, এলটিটাও শিখায়নি তো। দাঁড়াও, ইমেজের মধ্যে সোর্স ইএফজিএস ডট জেপিজি। আচ্ছা, ছবিটা আসলো, এই যে ছবি। এবার কি করবো? এবার আমি ওয়েট দেবো। কি ঝামেলা হয় বুঝিও না। এই যে ওয়েট থেকে আমি ধরো 50px দিলাম, তো আচ্ছা 500 হয়ে গেছে 50px। তো তাহলে কি হবে দেখো, ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। এবার কিন্তু কাজ করছে, এতক্ষণ কি হচ্ছিল বুঝলাম না। এবার আমি যদি 500px দিই তাহলে আরো বড় হবে, দেখো অনেক বড়। যদি আমি ধরো 2000px দিই তাহলে আরো বড় হবে, এই যে অনেক বড়, কিন্তু একদম 4 গুণ বড়। তো আমি মোটামুটি কত পিএক্স রাখবো? আমি 500px রাখছি, 500px। এতক্ষণ যা হলো, এত দেরি করে ফেললাম আমি অনেক। তো এই দেখো 500px। এবার যদি আমি হাইট দিই তাহলে উচ্চতা চেঞ্জ হবে। যদি হাইট দিই তাহলে দেখো কত হয়। হাইট ধরো আমি দিলাম 50px, তাহলে কি হবে? এই যে উচ্চতা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো হাইট কিন্তু কমে গিয়েছে। এখন এমন কি তুমি চাও, মানে তুমি দৈর্ঘ্য উচ্চতা নিজের মতো যদি দিয়ে দাও তাহলে এই ঝামেল হবে। সেই কারণে তুমি কি করবা? তুমি হয় উইডথ না হলে হাইট যে কোনো একটা দিবা। ধরো হাইটে তুমি 50px দিলে, তার মানে কি দৈর্ঘ্য আর উচ্চতা তুমি নিজে নির্ধারণ করে দিলে না। এখন তুমি যদি দৈর্ঘ্য অথবা উচ্চতা যে কোনো একটা দাও তাহলে এটার অনুপাতে হাইটও ছোট বড় হতে থাকবে। মানে ধরো আমি আরো ভালো করে বোঝাই, এটা একটা ইমেজ ধরো, হ্যাঁ, এটা ধরো একটা নর্মাল ইমেজ, না হলে আমি পরেরটা যে বোঝাই তাহলে ভালো হবে। যে এটা ধরো একটা ইমেজ আছে, এখন এই ইমেজটা ধরো 200px আর এটা ধরো 100, মানে উইডথ হলো 200, মানে দৈর্ঘ্য 200 আর উচ্চতা হচ্ছে 100। এখন তুমি কি করলে? তুমি কোডের মধ্যে উইডথ দিয়ে দিলে, মানে শুরুতেই এটা 200 আর 100 ছিল, মানে তুমি যখন ইমেজটা আনো তখনই এটা 200 100 ছিল। এবার তুমি উইডথের মধ্যে কি লিখলে? উইডথের মধ্যে তুমি লিখলে 300px। উইডথের মধ্যে তুমি যদি 300px লেখো তাহলে কি হবে? তাহলে তুমি দেখবা যে এটা আসলে বড় হয়ে গেছে, মানে 300 হয়ে গেছে। এখন আরেকটা ভালো কাজ হবে, এটা তখন হয়ে যাবে 300px আর এটাও তোমার হয়ে যাবে 150px। মানে এটার অর্ধেক ছিল হাইট, এখানেও তাই হবে। তুমি যখন শুধু উইডথ দিচ্ছ, কারণ কি উইডথ বাড়ানো মানে তুমি বলছো দৈর্ঘ্যটা বাড়িয়ে দাও, তুমি তো হাইট চেঞ্জ করতে বলোনি। সে কারণে হাইট একদম সমান অনুপাতে বড় বা ছোট হয়ে যাবে। মানে তুমি যদি শুধুমাত্র একটা ব্যবহার করো, আরেকটা অটোমেটিক্যালি ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে নেবে। এখন এমন এমন তো হবে না যে তুমি ধরো একটা ছবি আছে, এই যে এই ছবিটাই আমি ছোট করছি। আচ্ছা ওয়েট,
এটা তো আচ্ছা ধরো, আচ্ছা দেখো এই যে ধরো তোমার যে ছবিটা ছিল সেটা 200 ছিল, তুমি ধরো উইথ 300 দিলে, এখন কি এমন হলে কি তুমি সেটা পছন্দ করবা? এটা ধরো এই যে ধরো ছবি, এটা এমন ভাবে বাড়ুক চাও নাকি এইভাবে বাড়ুক তাই চাও? অবশ্যই চাও যে ওই দৈর্ঘ্য আর উচ্চতা একসাথে বেড়ে যাক, মানে পুরো ছবিটাই বড় হয়ে যাক। সে কারণে তুমি যখন শুধু উইডথ দিবা অথবা শুধু হাইট দিবা, তখন তুমি যেটা দিয়েছো সেটার সাথে আরেকটাও একদম সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়ে যাবে, মানে ছবিটা সব মিলিয়ে একই থাকবে। আর যদি তুমি উইডথ আর হাইট দুইটাই দাও, তুমি ধরো হাইট দিয়ে দিলে, হাইট কত দিলে, ছবি ছবি কিন্তু 300 হয়ে গিয়েছে। এই যে ছবি, এটা কিন্তু 300 হয়ে গিয়েছে। আচ্ছা, ছবি শুরুতে ছিল 200, পরে হয়ে গেছে 300। এখন তুমি ধরো এখানে হাইট দিয়ে দিচ্ছ, হাইট দিয়ে দিলে ধরো 50 px, তাহলে কি হবে? এবার তুমি দৈর্ঘ্য দিয়ে দিয়েছো, উচ্চতাও দিয়ে দিয়েছো, তাহলে এরা নিজের মতো ই করার কোনো সুযোগ আছে? তখন দৈর্ঘ্য 300 থাকবে, কিন্তু হাইট কি হবে? হাইট হয়ে যাবে 50। এই যে, আশা করি বুঝতে পারছো। তার মানে দেখো, এখানে আমি যে উইডথ দিয়েছিলাম শুরুতে 500 px, তখন কি হচ্ছিল, তখন দেখো এটা ছিল 500, নর্মালি ছিল এই যে 500। যদি আমি 500 থেকে 200 করি, তাহলে এই যে ছোট হয়ে গেল, তার সাথে কিন্তু উচ্চতাটাও ছোট হয়ে গেল, উচ্চতা বড় ছিল সেটাও ছোট হয়ে গেল। কিন্তু যদি আমি এখানে উচ্চতা নিজের মতো দিয়ে দিই, ধরো আমি হাইটও দিয়ে দিলাম 200 px, হাইটও যদি নিজের মতো দিয়ে দিই, তাহলে তো আর এই ছবিটা নিজে স্বাধীনভাবে আর ছোট বড় হতে পারছে না। এবার তুমি দৈর্ঘ্য বলে দিয়েছো, উচ্চতা বলে দিয়েছো, তাহলে দেখো এটা এমন হবে। তার মানে পুরো ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সে কারণে আমরা যখন একটা ভালো ছবি নিয়ে কাজ করি, মানে আমরা তো চাই না, তাই না, কোনো ছবি আসলে এক পাশ থেকে লম্বা হয়ে যাক অথবা চ্যাপ্টা হয়ে যাক, এটা তো চাই না। সেখানে শুধু উইডথ দিলে কাজ হয়ে যায়, বা শুধু হাইট দিলে কাজ হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে শুধু উইডথ দেওয়া হয়। এটা কিসের ক্ষেত্রে? শুধু ইমেজের ক্ষেত্রে কিন্তু না, এটা হলো টেক্সট বাদে যে কোনো জিনিসের ক্ষেত্রেই। আশা করি তুমি বুঝতে পারছো যে শুধু উইডথ দিলে, আমি যদি লিখে দিই এটা, শুধু উইডথ বা হাইট ইউজ করলে দুইটাই ঠিকঠাক সেন্স হয়, ঠিকঠাক সেন্স হয়, এটা স্বাধীনভাবে সেন্স হয়। এই যে এইভাবে স্বাধীনভাবে সেন্স হয়। আর যদি উইডথ আর হাইট দুইটাই দাও, উইডথ হাইট দুইটাই ইউজ করলে তুমি যেমন দিয়েছো তেমন হবে, মানে দেওয়া অনুযায়ী হবে। মানে তুমি যদি উইডথ অনেক বেশি দাও, হাইট অনেক কম দাও, তাহলে ছবি তেমন হয়ে যাবে। দুইটাই ইউজ করলে দেওয়া অনুযায়ী কাজ হবে, অনুযায়ী শেপ সেন্স হবে, শেপ সেন্স হবে। তোমার মতো করে এটা লিখে নাও, আমি আমার মতো করে দ্রুত লিখলাম। এখন আরেকটা জিনিস ইমেজের আমার বলতে মনে নেই, ইমেজের আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে ALT অ্যাট্রিবিউট। ALTর মধ্যে একটা টেক্সট থাকবে, যে কোনো একটা টেক্সট। ALT অ্যাট্রিবিউটে কি হয় আমি দেখাচ্ছি। ধরো যে এখানে আমি যে ইমেজটা দিলাম, ধরো উইডথ হাইটও দেওয়া আছে, ধরো এখন ইমেজের মধ্যে আমি কিছু একটা ভুল করে ফেললাম, ধরো আমি এখানে একটা RS লিখে ফেললাম, হ্যাঁ, EFGH, তারপরে ধর একটা RS লিখে ফেলাম। এখন আমার কি এই নামের কোনো ছবি আছে? নেই তো। তাহলে আমি যখন রান করবো তখন দেখো কোনো ছবি আসবে না। দেখো এখানে কিন্তু ছবি ভেঙে গিয়েছে, এমন একটা জিনিস আসছে। আর আমি যেহেতু উইডথ হাইট দিয়ে রাখছিলাম, সেই কারণে ওই উইডথের হাইটে একটা ঘর চলে এসেছে। তুমি যদি উইডথ হাইট না দাও, তাহলে সেই ঘরটা আসতো না। তুমি যদি উইডথ হাইট এটুকু না দিতে, তাহলে সেই ঘরটা আসতো না। এই যে শুধু ছবিটা আসতো। তাহলে কি হবে বলো তো? তুমি ইমেজ দেওয়ার ক্ষেত্রে সোর্সের মধ্যে কোনো না কোনো একটা তো ভুল হয়ে যেতে পারে। সেই কারণে আমরা ALT অ্যাট্রিবিউট ব্যবহার করি। ALT মানে কি? ALT মানে হচ্ছে অল্টারনেটিভ। এটা বোঝায় অল্টারনেটিভ। অল্টারনেটিভ মানে বিকল্প। বিকল্প হিসেবে একটা টেক্সট প্রদর্শন হবে যদি ইমেজের মধ্যে কোনো ঝামেলা হয়ে যায়। অল্টারনেটিভের মধ্যে আমি যদি দিয়ে দিই যে এ বিউটিফুল ইমেজ, এমন একটা জিনিস লিখে দিই, এ বিউটিফুল ইমেজ, এমন যদি লিখে দিই, তাহলে কি হবে বলতো? অল্টারনেটিভের কাজই হলো যদি ইমেজটা কোনোভাবে শো করতে না পারে, তখনই অল্টারনেটিভের জিনিসটা শো হবে। তাহলে আমি যদি এটা রিফ্রেশ করি, তাহলে দেখো এ বিউটিফুল ইমেজ ছিল এই ছবিতে, এটা দেখাচ্ছে।
তার মানে কি, আমার তো হতে পারে সোর্সের মধ্যে আমি কোনো না কোনো একটা ভুল করে ফেলেছি। তাহলে কি হবে, তখন ওই ইমেজটা তো আর শো হবে না, তখন একটু বিশ্রী দেখায় যে শুধু একটা ইমেজ এরকম করে ভেঙে গিয়েছে, এমন একটা ছবি কেটে গিয়েছে। সেই কারণে একটা অল্টারনেটিভ দেওয়া হয় সান্ত্বনা হিসেবে। এখানে একটা সুন্দর ছবি ছিল, আপনার ভাগ্য খারাপ বলে আপনি দেখতে পেলেন না। এখন আমার নিজের ভুল হতে পারে, অথবা আর একটা জিনিস হতে পারে, আমি যে গুগল থেকে ছবিটা নিলাম, হতেই পারে যারা এই ছবিটা পাঠিয়েছে তারা এই ছবিটা পরে ডিলিট করে দিয়েছে। তখন তো আর ওই ছবির লিঙ্ক তো এখানে রেখে তো আর কাজ নেই, তখন ওই লিঙ্ক তো আর তখন আর ওপেন হবে না, বুঝতে পারছো? তার মানে কেউ একজন ধরে এই ছবিটা পাঠিয়েছে, অবশ্যই পাঠিয়েছে, এই যে ডিপোজিট ফটোজ নামে কোন একটা কোম্পানি এই ছবি পাঠিয়েছে। এখন ধরো এই ছবি তুমি ব্যবহার করেছো, এই ছবির লিঙ্ক ব্যবহার করেছো, এখানে তুমি এই লিঙ্ক ব্যবহার করেছো, রান করে এখন হচ্ছে। হঠাৎ ধরো কোনো একদিন এই কোম্পানি এই ছবিটা ডিলিট করে দিল, তাহলে তো আর ওই লিঙ্ক কাজ করবে না। তখন তুমি যদি রান করো তখন কিন্তু এই চিহ্ন দেখাবে। সে কারণে তুমি অল্টারনেটিভ হিসেবে সেখানে একটা ছবির বর্ণনাও দিয়ে রাখতে পারো, যাতে এই ছবিটা যদি রান হতে না পারে তখন সে বর্ণনাটা হবে। আশা করি বুঝতে পারছো। আর অল্টারনেটিভের মধ্যে সবসময় টেক্সটই হবে, অল্টারনেটিভের মধ্যে আরেক ছবি দিবা এমন হবে না, বইয়ে দেখো আছে। তো এবার আমাদের ইমেজ সম্পর্কে যা যা জানার দরকার ছিল শেষ হলো, এবার হয়ে গিয়েছে। এবার আমরা লিস্টে আসবো। আচ্ছা, এবার আমরা লিস্টে আসি। তো দেখো, লিস্ট তো পড়েছো তাই না? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট সবই পড়েছো। আমি শুধু একটা জিনিসই দেখাবো, সেটা হলো টাইপের মধ্যে একটা ভালো কাজ করা যায়। ওএল এর মধ্যেও কিন্তু টাইপ ছিল। কি ছিল? ওএল মানে কিন্তু অর্ডার লিস্ট, 1 2 থেকে করতে পারো, এবিসিডি করতে পারো, বড় হাতের এবিসিডি করতে পারো, রোমান সংখ্যা করতে পারো। তো এখানেও কিন্তু টাইপ ছিল অর্ডার লিস্টে। এটা কেমন ছিল? বড় হাতের এ ছিল, ছোট হাতের এ ছিল, 1 ছিল, রোমান সংখ্যা ছিল মানে আই, আর আরো একটা রোমান সংখ্যা ছিল বড় হাতের আই, এমন ছিল। এখন এই টাইপটা আমরা কোন জায়গায় দিছিলাম বলতো? এই ইউএল ওএল এর মধ্যে না? মানে ধরো আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই, দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি সবকিছু বাদ দিয়ে দিচ্ছি, ইমেজের কাজ আমাদের শেষ, আমরা এবার ইমেজ বাদ দিয়ে দিই। ইমেজ অনেক ঝামেলা করা গেছে। আর ব্যাকগ্রাউন্ড ইমেজও আমি বাদ দিয়ে দিচ্ছি, আমি একবারে সুন্দর মতো এটা দিয়ে কাজ চালাই। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই। তো ইমেজ নিয়ে কাজ আমাদের শেষ, ওইটা ঝামেলা ছিল, ওইটা কষ্ট করে শেষ করে দিলাম। তোমারও বোঝাতে কষ্ট, মানে বুঝতে কষ্ট হয়েছে আমার যা মনে হচ্ছে। আমি অনেক টাইম ওয়েস্ট করেছি। এখন কয় মিনিট হলো? 42 মিনিট হয়ে গিয়েছে, দ্রুত শেষ করছি। দেখো, লিস্ট ধরো আমি যে কোনো একটা লিস্ট তৈরি করি, ধরো আনঅর্ডার লিস্ট ইউএল, এই যে ইউএল আমি তৈরি করলাম। এবার ধরো আমি লিস্ট আইটেম তৈরি করছি এলআই দিয়ে, এর মধ্যে ধরো আমি লিখলাম ইংলিশ, তারপরে এই ইটা আমি কপি করে নিই, কপি করে আমি ধরো আরো কয়েকটা লিখছি ধরো এভাবে। এখানে ধরো লিখলাম বাংলা, আমি একটু দ্রুত করার চেষ্টা করছি, বাংলা। তারপরে কি করব? তারপরে ধরো আমি লিখলাম ম্যাথ, এই যে ম্যাথ। এটা যদি আমি রান করি তাহলে কি হবে? তাহলে বুঝতে পারছো, আনঅর্ডার্ড লিস্ট। কিন্তু আমরা যখন এই ইউএল এর মধ্যে আমরা যখন টাইপ দিতাম, টাইপ ইকুয়ালস টু, এখানে ধরো আমি দিয়ে দিচ্ছি সার্কেল, তখন কি হতো বলো তো? তখন এখানে এই যে সার্কেল হয়ে যেত। বুঝতে পারছো মনে হয়? আমি একটু জুম করে দেখাই, এই যে এভাবে সার্কেল আসছিল। এখন আমি যে জিনিস শেখাতে চাচ্ছি এই লিস্টের, সেটা হলো তুমি লিস্ট আইটেমের মধ্যে ব্যবহার করতে পারবা এই জিনিস। মানে তুমি যদি পুরোটা সাইকেল করতে চাও, কিন্তু এটা এটা ধরো তুমি করতে চাচ্ছ ডিস্ক, তাহলে তুমি এখানে টাইপ লিখে দিতে পারবা। এখানে টাইপ হবে ডিস্ক। ডিস্ক মানে কি? আবদ্ধ সার্কেলই, মানে এই যে এই কাজ হয়ে গেল। তার মানে কোনো একটা আইটেমে তুমি ধরো এই আনঅর্ডার যে লিস্ট, সেটার এই চিহ্নটা তুমি ধরো চেঞ্জ করতে চাচ্ছ, তাহলে তুমি এই কাজ করতে পারবা। এখন তোমার ধরো উদ্দীপকে একটা জিনিস দেওয়া আছে, উদ্দীপকে ধরো তোমার একটা লিস্ট বানাতে বলেছে, এটা এমন ধরো, এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে বাংলা, আর এটা হচ্ছে ম্যাথ। এমনই কি নাকি ফাঁকা তা তো মনে নেই, দেখি করে। এই যে ধরো এমন একটা জিনিস দিয়েছে আর বলেছে এটা এইচটিএমএল এর মাধ্যমে লেখো, তাহলে তুমি কি করবা? তখন তোমার ইউএল এর মধ্যে দিয়ে কাজ নেই, যেহেতু তিন রকম। ইউএলটা তুমি আর দিও না, ইউএল এর মধ্যে তুমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দাও। মানে আমি যা বোঝাতে চাচ্ছি, লিস্ট আইটেমের মধ্যে তুমি আলাদা আলাদা করে এই কাজ করতে পারো। তো শুরুতে তোমার ছিল ডিস্ক ইংলিশে,
দেখো ইংলিশে ছিল ডিস্ক, বাংলায় ছিল সার্কেল, ম্যাথে ছিল স্কয়ার। তাহলে বাংলায় সার্কেল দিয়ে দেবো, সার্কেল, আর ম্যাথের মধ্যে স্কয়ার, টাইপ স্কয়ার। এই যে এবার যদি রান করি তাহলে কি হবে, প্রথমটাই ডিস্ক হবে মানে ভরাট গোল হবে, তারপর একটা ফাঁপা গোল, আর তারপর একটা হবে একটা স্কয়ার। তাহলে আমি যদি দেখাই, এই যে দেখো, আশা করি বুঝতে পারছো। তো লিস্টে এই জিনিসটাই শিখাতে চাচ্ছিলাম। এখন ধরো আমি আরেকটা জিনিস দেখাই, ধরো অর্ডার লিস্ট চাই। অর্ডার লিস্ট কই, এই যে ধরো একটা অর্ডার লিস্ট নিচ্ছি, এখানে ওএল, ওএল অর্ডার লিস্টের মধ্যে সেম ভাবে আমি এই জিনিসগুলো বসিয়ে দিচ্ছি, এই যে এই জিনিসগুলো আমি বসিয়ে দিচ্ছি, এই যে বসালাম। এবারে অর্ডার লিস্টের তো টাইপ তো ডিস্ক না, এখন তুমি এখানে ধরো লিখলে আই, এখানে ধরো লিখলে এ, এখানে লিখলে ধরো 1, এটা বইয়ে দেওয়া নেই, কিন্তু আমি বোর্ড প্রশ্নের মধ্যে এই জিনিস পালাম যে লিস্ট আইটেমের মধ্যে ব্যবহার করছে টাইপ অ্যাট্রিবিউট। তাহলে দেখিয়ে দিন কি হয়। দেখো এখানে কি হলো, দেখো মজার কাজ হয়েছে, কিন্তু শুরুতে আই দিয়ে চলছিল, সে কারণে শুরুতে হয়েছে আই। তারপরে দেখো, তারপরে আমি কি লিখছিলাম, লিখছিলাম এ, কিন্তু এটা যেহেতু 2 নম্বরে, তাই এটা হয়ে গেছে বি। বুঝতে পারছো, শুরুতে হয়তো এ তারপরে বি। এখন বাংলা জিনিসটা মানে এই বাংলা আইটেমটা, এটা তো আমি এবিসিডি দিয়ে করালাম, মানে টাইপ দিয়ে তো তাই লিখালাম, কিন্তু বাংলা যেহেতু 2 নাম্বার আছে তাই এ না হয়ে বি হয়েছে। ম্যাথের মধ্যে টাইপের মধ্যে 1 লিখেছি, মানে ম্যাথটা গণনা করা হবে 1 2 3 4 দিয়ে। ম্যাথ যেহেতু 3 নম্বরে, তাই দেখো ম্যাথ কিন্তু 3 লিখা। আশা করি বুঝতে পারছো। এখন আমি কিন্তু ওএল এর মধ্যে আরেকটা আসলে কাজ করি, ধরো আমি স্টার্ট দিয়ে স্টার্টের মধ্যে 37 লিখে দিলাম, না হলে ধরো স্টার্টের মধ্যে 10 লিখে দিলাম, তাহলে কি হবে, এটা যদি আমি লিখি, তাহলে দেখো শুরুতে 10 ছিল মানে এক্স, আর তারপরে বাংলা ছিল ছোট হাতের এবিসিডি দিয়ে, সে কারণে এটা হয়ে গেছে কে। কারণ কি, এটা 10 নম্বরে, এটা হবে 11 নম্বরে। 11 নম্বরে কি আছে দেখো তো, 11 নম্বরে কিন্তু কে আছে, তুমি যদি গণো তাহলে কে পাবা। আর ম্যাথটা যেহেতু আমি 1 2 3 4 দিয়ে করাতে চাইছি, মানে টাইপ 1 দিছি, মানে 1 2 3 4 দিয়ে গণনা হবে। ম্যাথ কত নম্বরে আছে, শুরু হবে 10, তারপর 11, তারপর 12, ম্যাথ কিন্তু 12 নম্বর আছে, সে কারণে দেখো ম্যাথে কিন্তু 12। আশা করি তুমি বুঝতে পারছো যে লিস্ট আইটেমের মধ্যে কিন্তু আমরা চাইলে এই টাইপটা ব্যবহার করতে পারি। যদি আমরা আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট মানে ইউএল আর ওএল এর মধ্যে ব্যবহার করি, তাহলে প্রত্যেকটা লিস্ট আইটেমই ওইভাবে হবে। আর যদি আমরা আলাদা আলাদাভাবে লিস্ট আইটেম এডিট করতে চাই, তাহলে আলাদা আলাদা লিস্ট আইটেমের মধ্যে। এখন ধরো তোমার সবগুলোই এমন ডিস্ক আছে, আর মাঝে একটা আছে সার্কেল, তাহলে তুমি কি করবা, সবগুলো করার জন্য কি এই ইউএল বা ইউএল এর মধ্যে টাইপটা দিয়ে দিলে তো তোমার সবগুলোই হয়ে যায়। মানে এখানে তুমি যদি টাইপ দিয়ে দাও, টাইপ দিয়ে তুমি যদি ডিস্ক দিয়ে দাও, ডিস্কটা দেওয়া লাগে না আর কি, মানে ডিস্ক না দিলে এমনি তো হয়ে যায়, তাই না। তো ধরো তুমি প্রত্যেকটা ডিস্ক দিলে, বা আমি যদি আর একটু ভালো উদাহরণ দিই, সবগুলো ধরো আছে হচ্ছে, সবগুলো তোমার ধরো সার্কেল আছে, আর মাঝে একটা তুমি দিতে চাচ্ছ ডিস্ক, তার মানে কি সবগুলোর জন্য তুমি তো একবারে ইউএল ট্যাগের মধ্যে দিলে তো ইউএল এর মধ্যে যত লিস্ট আইটেম আছে সবগুলোতেই হয়ে যায়, তাহলে সার্কেল। আর মাঝে ধরো একটা ডিস্ক আছে, তো মাঝে যেটা আছে সেটাই এই এলআই এর মধ্যে তুমি আলাদা করে টাইপ লিখে ডিস্ক লিখে দিবা, তাহলেই তোমার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, এখানে তোমার আইটেম, তারপর এখানে আবার এলআই। আশা করি বুঝতে পারছো। মানে তুমি যখন ইউএল এর মধ্যে একবারে টাইপটা ব্যবহার করবা, তাহলে এই আনঅর্ডার্ড লিস্টের মধ্যে যত আইটেম তুমি দিবা সবগুলোতেই এই একই জিনিস হবে। তো তুমি যদি আলাদাভাবে কোনোটা করতে চাও, তখন আলাদাভাবে এলআই এর মধ্যে এটা দিতে হবে। আশা করি বুঝতে পারছো। ও এলেও তাই, ও এলও তো দেখলে, এই যে এমন শুরু করেছি আমি 10 দিয়ে, আর ইংলিশটা আমি টাইপের মধ্যে দিয়েছি রোমান সংখ্যা, সেই কারণে দেখবা 10 নম্বরে এক্স আছে, তাহলে এক্স দিয়ে হলো। আর বাংলাটা আমি দিয়েছি এবিসিডি দিয়ে, এবিসিডিতে এখন বাংলা আছে 11 নম্বর, এটা 10 নম্বর, এটা 11 নম্বর, 11 নম্বর আছে কে। তারপরে ম্যাথটা আমি করেছি 1 2 3 4 দিয়ে, এখন ম্যাথ আছে 12 নম্বরে, 10 11 12, যেহেতু শুরু 10 10 11 12, তাহলে এটা 12। আশা করি বুঝতে পারছো। আর এটা এভাবে কেমনে হলো, আশা করি বুঝতে পারছো। তো লিস্ট সম্পর্কে আমরা কিন্তু এক্সট্রা জেনে গেলাম। তো এবার আমরা কি জানবো, এবার আমরা দেখব লিস্ট গেল, ইমেজ গেল, ব্যাকগ্রাউন্ড ইমেজ গেল। এবার আমরা দেখবো বাটন। বাটন আসলে অত দেখার কিছু নেই, ধরো আমি শুরুতেই দেখাচ্ছি বাটন। বাটনে আসলে কিছুই নেই, বাটনে তুমি বাটন ট্যাগ দিবা, বাটন ট্যাগ,
বাটনের মধ্যে ধরো কোন একটা বাটন, ধরো আমি লাইক বাটন তৈরি করলাম, লাইক, তারপরে বাটন শেষ। এই যে আমি যদি তোমাকে রান করে দেখাই তাহলে ভালো বুঝবো আরো। ধরো এখানে একটা বাটন আছে, অর্ডার লিস্টের পরে একটা বাটন দিচ্ছি আমি, BTN লিখলে হয়ে যায়, তোমার মোবাইলে হবে না, কিন্তু আসল ট্যাগ হলো বাটন, সেখানে বাটন লেখাই বেশি ভালো। এখানে আমি ধরো লাইক বাটন তৈরি করলাম, LIKE। তাহলে এখানে যদি আমি রান করি তাহলে কি হবে, এই যে দেখো একটা বাটন আসলো লাইক, কিন্তু এই বাটন দিয়ে তুমি কিছু করাতে পারবা না, এটা হচ্ছে আনফরচুনেট একটা কাজ। মানে আপাতত কিছু করাতে পারবা না, মানে বাটন দিয়ে অনেক কিছু করানো যায়, কিন্তু সেইগুলো আসলে এখানে একটা অ্যাট্রিবিউট থাকে বাটনের, যেটা হচ্ছে অন ক্লিক। অন ক্লিক আছে, মানে অনেক কিছু আছে, আমি সবচেয়ে বেশি ব্যবহার করি অন ক্লিকই। এখন অন ক্লিকের মধ্যে তোমার এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল দিতে হয়। তো জাভাস্ক্রিপ্ট যেহেতু আমরা জানি না, জাভাস্ক্রিপ্টে কি করে বলো তো, জাভাস্ক্রিপ্টে কিন্তু অনেক কিছু করানো যায়, মানে অনেক কাজ কাম করানো যায়, মানে অনেক ফাংশন করানো যায়। মানে ধরো তুমি চাচ্ছ যে বাটন টিপলে কোনো একটা কাজ হয়ে যাবে, সেটা আসলে জাভাস্ক্রিপ্টের কাজ, তুমি তো HTML দিয়ে করতে পারবা না। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে তুমি সেই জিনিস লিখবা, আর অন ক্লিকের মধ্যে সেই জাভাস্ক্রিপ্টের নাম লিখতে হয়, এটা আসলে আশা করি বুঝতে পারছো। ধরো যে কোনো একটা জাভাস্ক্রিপ্টের নাম, ধরো আমি সেই জাভাস্ক্রিপ্টের নাম দিয়েছি ইন্ডেক্স, তাহলে ইন্ডেক্স ডট জাভাস্ক্রিপ্ট হচ্ছে JS। এমন একটা জিনিস হতো, যদি আমার জাভাস্ক্রিপ্ট ফাইল থাকতো, এখানে একটা ফাইল আনতাম, মানে আমার যে ফোল্ডারের মধ্যে HTML আছে সেখানে একটা ফাইল তৈরি করতাম, জাভাস্ক্রিপ্ট ফাইল, ধরো এভাবে আমি একটা ফাইল তৈরি করতাম, সেটার নাম হতো index.js, আর সেটা আমি এখানে দিয়ে দিতাম, যে কোনো নামেই দেওয়া যায়, index.js হতে হবে এমন না, রূপম.js হতে পারে, মানে যে কোনো কিছু, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা করতে হয়, আসলে বাটনে শেখার তেমন কিছু নেই, কিন্তু বাটন দিয়ে আমি কিছু একটা করা শেখাবো তোমাকে। তো অন ক্লিকটা বাদ দাও, তারপরে আমি এর মধ্যে কিছু শিখাবো। বাটনের মধ্যে তুমি চাইলে হাইপারলিঙ্ক দিয়ে কাজ করতে পারবে, এটা আমি পরে দেখাবো নি। তো তাহলে কি জানলে, বাটন ট্যাগের মধ্যে তুমি কিছু একটা করলে এই যে এভাবে বাটন চলে আসবে ঠিকই, কিন্তু তুমি কোনো কাজ করাতে পারছো না আপাতত, এটুকুই জেনে রাখো। তাহলে বাটন গেল, এই যে বাটন, একটু পরে আবার বাটনে ব্যাক আসছি, তখন বুঝবা না। এবার আমরা দেখবো নন ব্রেকিং স্পেস। নন ব্রেকিং স্পেসটা খুব দ্রুত দেখিয়ে দিই, আমি যদি এখানে দেখাই নন ব্রেকিং স্পেস এরকম, দাঁড়াও এটা কেমনে যেন লেখে, অ্যান্ড চিহ্ন আছে না, আর মাথা কাজ করছে না, দাঁড়াও, নন ব্রেকিং স্পেস, এই যে অ্যান্ড চিহ্ন, এটা লেখে এইভাবে NB, এটা NBSP, বই দেখে লিখছি, এই যে এটা হচ্ছে নন ব্রেকিং স্পেস। এখন এটা কি কারণে, ধরো তুমি প্যারাগ্রাফের মধ্যে অনেক স্পেস দিয়ে ধরো লিখলে, ধরো যে কোনো কিছু, এখানে ধরো লিখলে টেক্সট, প্যারাগ্রাফ দিয়ে বা যে কোনো কিছু দিয়েই, এখন আউটপুট কেমন হবে বলো তো, এটার আউটপুট হবে হলো তোমার কিন্তু টেক্সট লেখা আসবে, তোমার এক্সট্রা কোনো স্পেস আসবে না। আমি যদি দেখাই এই জিনিসটা, দেখো এটা আমি যদি দেখাই, এটা আমি রান করছি, বাটন তো সরিয়ে দিয়েছিলাম, সে কারণে বাটন নেই, এগুলো সরিয়ে দিয়েছি লিস্ট, প্রত্যেকবার যখন কাজ করবো অন্য সব জঞ্জাল কাটিয়ে দেবো। তাহলে এটা গেল, ধরো পি ট্যাগ নিলাম আমি একটা, এখন পি ট্যাগ নিয়ে আমি ধরো এখানে অনেক স্পেস দিলাম, অনেক স্পেস দিয়ে আমি লিখলাম হচ্ছে টেক্সট, এবার আমি ধরো রান করলাম, তাহলে দেখো এখানে কিন্তু কিছুই হয়নি, বুঝতে পারছো, কিছুই হয়নি কিন্তু। তার মানে তুমি যখন শুরুতে অনেকগুলো স্পেস দিবা, সেই স্পেসগুলো কোনো কাজে আসবে না, মানে সেই স্পেসগুলো রান হবে না, এটা হচ্ছে HTML এর নিয়ম। মানে একদমই শুরুতে, মানে পি ট্যাগ দেওয়ার পরেই তুমি যেগুলো দিবে সেইগুলোতে কোনো কাজে আসবে না। এখন একটা লাইন লেখার পরে তুমি যদি, মানে একটা ফুল স্টপ দেওয়ার পরে তুমি যদি অনেকগুলো স্পেস দাও, তখন একটা স্পেস কাজ করবে। ধরো আমি লিখলাম যে হ্যালো, ধরো কোনো একটা চিহ্ন দিলাম, ধরো ফুল স্টপ দিয়েও হয়, কমা দিয়েও হয়। হ্যালো দেওয়ার পরে আমি ধরে লিখলাম হ্যালো, আই অ্যাম অ্যালেক্স, এই যে ধরো এটা লিখলাম, এটা লেখার পরে তারপরে ধরো লিখলাম যে আই, না সব কিছু লিখছি না, লিখলাম যে আই লিভ হেয়ার, এই যে এই জিনিসগুলো লিখলাম। এটার আউটপুট কেমন হতে পারে ভাবো তো, এটার আউটপুট যদি আমি দেখি, এই যে দেখো কি আসলো, হ্যালো আই এম অ্যালেক্স, আই লিভ হেয়ার। তো এটা আসলে কেন হলো বলো তো, এটা হওয়ার কারণ হলো, একদম যদি তুমি ট্যাগ দেওয়ার পরেই শুরুতে অনেকগুলো স্পেস দাও, সেই স্পেসের একটাও রান হবে না, কারণ HTML জানে যে শুরুতে কোনো স্পেস দিতে হয় না। দেখো শুরুতে কোনো স্পেস নেই, এটা আমি দেখাতে পারছি না, যদি দেখাতে পারতাম, দেখি দেখাতে পারবো না, এই যে দেখো আমি কিন্তু এর চেয়ে বেশি টানতে পারছি না,
যদি এখান থেকে সিলেক্ট করি, দেখো এর চেয়ে বেশি কিন্তু আসছে না, তার মানে বুঝতে পারছো এইসের আগে কিন্তু কোনো স্পেস নেই, কিন্তু আমি তো অনেক স্পেস দিছিলাম, তাহলে কি হলো, শুরুর স্পেসগুলো রান হবে না। এখন তুমি ধরো কমা দিলে বা ফুল স্টপ দিলে বা কোনো একটা চিহ্ন দিলে, ধরো এখানে আমি লিখলাম হোয়াট আর ইউ ডুইং, এমন কিছু একটা দিলাম, হোয়াট আর ইউ ডুইং, এবার লিখলাম যে ইট ইজ মাই হাউস, হোয়াট আর ইউ ডুইং ইট ইজ মাই হাউস, এমন কিছু একটা দিলাম ধরো। তাহলে দেখো এই চিহ্নের পরেও কিন্তু বেশি স্পেস কাজে লাগবে না। দেখো আমি যদি দেখাই, এই যে দেখো ফুল স্টপের পরে একটা স্পেস এসেছে, হোয়াট আর ইউ ডুইং, তারপর দেখো আবার একটা স্পেস। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে আমি যদি সিলেক্ট করে দেখাই, তাহলে দেখো এইসের আগে কোনো স্পেস নেই, আমি অনেক স্পেস দিয়েছিলাম তারপরেও নেই। কোনো একটা কোনো একটা পাংচুয়েশন মার্ক দেওয়ার মানে বিরাম চিহ্ন দেওয়ার পরে আমি যত স্পেসই দিই মাত্র একটা স্পেস কাজ হচ্ছে। বুঝতে পারছো তো? এটাই হচ্ছে HTML এর নিয়ম। তো এটা আমরা ঠিক করতে পারি কেমনে? এটা ঠিক করার জন্যই, মানে ধরো আমাদের কোনো না কোনো এক জায়গায় স্পেস লাগলোই, ধরো তুমি চাচ্ছই যে এত বড় একটা স্পেস দিতে, বুঝতে পারছো? তো এত বড় এত স্পেস দিয়ে কোনো কাজ হবে না HTML এ, তারপরেও তুমি ধরো চাচ্ছ যে স্পেস দিতে, এই ওয়েলটা আবার আচ্ছা, তার মানে HTML নর্মালি স্পেস রান করে না, শুরুর স্পেস একটাও রান করে না, কিন্তু মাঝের স্পেসগুলো একটা করে রান করে। মানে দেখো এখানে যদি আমি অনেক স্পেস দিতাম, কোনো বিরাম চিহ্ন টিরাম চিহ্ন বাদ দাও, আসলে ভুল কথা বললাম, বিরাম চিহ্ন না, শব্দগুলোর মাঝে লেখার মাঝে আমি যত স্পেসই দিই একটা স্পেস কাজ করবে শুধু। এখানে লেখার মাঝে যদি অনেক স্পেস দিতাম তাও সমস্যা হতো না। দেখো তার মানে শুরুতে কোনো স্পেসই রান হবে না, আর লেখার মাঝে আমি যত স্পেসই দেবো একটা স্পেস রান হবে। কিন্তু তুমি যদি চাও যে আমি একাধিক স্পেস রান করবো, তখন কি হবে? তখন এই যে এই মহাশয়ের হেল্প নিতে হবে, NBSP। তুমি যদি এনবিএসপি লিখতে থাকো তাহলে অনেক হয়ে যাবে। ধরো আমি এখানে একটা লিখলাম এ অনেক দিয়ে, এখানে লিখলাম বি, তাহলে কি হবে বলো তো? ধরো শুরুতে অনেক দিলাম, শুরুর স্পেসগুলো রান হবে না, আর দুইটা লেখার মাঝের স্পেস রান হবে ঠিকই, কিন্তু একটা স্পেস নেবে মাত্র, বাকি সব স্পেস কেটে দেবে, আর শেষের স্পেসও রান হবে না, এটাও মনে রাখো। তাহলে দেখো আমি যদি এটা করি, তো দেখো শেষের স্পেসও কিন্তু রান হবে না। দেখো শুরুতে কোনো স্পেস, শুরুতে আমি অনেক স্পেস দিয়েছিলাম রান হয়নি, শেষে অনেক স্পেস দিয়েছিলাম রান হয়নি, আর মাঝে আমি অনেক স্পেস দিয়েছিলাম একটা স্পেস হয়েছে। বুঝতে পারছো? এখন তুমি চাচ্ছ ধরো যে শুরুতেও তুমি স্পেস দিবা, তাহলে তুমি কি করবা? তুমি এই এরকম খাটুনি না করে, মানে আরো বেশি খাটুনি করবা, এই খাটুনি না করে তুমি প্রত্যেকবার এই জিনিস লিখবা, এই যে এটা লিখে NBSP, এটা বারবার লিখতে থাকবা, তাহলে হয়ে যাবে। এটা লিখে একবার এটা দিতে হবে মনে হয়, এই যে এভাবে লিখতে হবে। আমি যদি যাই, এই যে লিখতে হবে NBSP, তার আগে একটা এন্ড চিহ্ন, আর এবার একটা সেমিকলন দিতে হবে। এটা দেওয়ার পর NBSP, যদি সেমিকলনটা দেওয়া না হতো তাহলে কি হতো? তাহলে এটা ট্যাগ হিসেবে বোঝা যেত না, কারণ তুমি তো এমনি লেখা হিসেবেও তো NBSP লিখতে পারো, সে কারণে এটা ট্যাগ হিসেবে আলাদা করার জন্য এখানে একটা এই চিহ্ন। মানে তুমি যদি দুইটা স্পেস আনতে চাও, মানে যতগুলো স্পেস আনতে চাও ততটা NBSP লেখা লাগবে, এটা হচ্ছে একটা ঝামেলার কাজ। ধরো আমি হ্যাঁ, আমি ওইখানে যাই, এই যে এখানে একটা NBSP আনলাম, সে কারণে দেখো একটা স্পেস হয়ে যাবে। তুমি যদি দেখাই এটা সিলেক্ট করে তোমাকে, তাহলে বুঝতে পারবা, দেখো একটা স্পেস আছে, মানে এর আগে কিন্তু এবার একটা স্পেস চলে এসেছে। এবার যদি আমি আরো স্পেস নিতে চাই তাহলে আমাকে আরো NBSP লিখতে হবে এভাবে। আমি এটা কপি করে বসাই, সহজে হবে না। এখানে আমি ধরো কপি করে 3টে NBSP লিখলাম, তাহলে কি হবে? তাহলে 3টা স্পেস হয়ে যাবে, এখানে 3টা স্পেস। তো 3টা স্পেস বুঝে একটু কষ্ট, এখানে এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, মোট 3টাই আছে, বুঝে নাও। মানে NBSP দিলে HTML যে স্পেসগুলো কেটে বের করে দিত, মানে যে স্পেসগুলো সে রান করতো না সেগুলো রান করবে। এখন ধরো মাঝে তো তুমি অনেক স্পেস দিয়েছো, মাত্র একটা স্পেস কাজ করেছে, তাহলে তুমি আরেকটা NBSP দিয়ে দাও, NBSP এটা দিয়ে দাও। আচ্ছা এইভাবে না, আমি একবারে করে দিই NBSP, তো সেটা দিলে কি হবে? দেখো একটা কিন্তু বেড়ে গেল। দেখো তুমি অনেকগুলো স্পেস দিছিলে, সে অনেকগুলো স্পেস দেওয়ার কারণে একটা স্পেস এসেছে, আর মাঝে NBSP আসার কারণে আরো একটা এসেছে। দেখো আমি যদি দেখাই এটা, এই যে দেখো এই কাজ হয়েছে। তো আমি আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও, এটা যদি আমি বাদ দিয়ে দিই তারপরে করি,
আচ্ছা, তার মানে জিনিসটা এমন যে তুমি এনবিএসপি দিয়েছো, এনবিএসপির আগে যদি তুমি অনেকগুলো স্পেস দাও, মানে এনবিএসপির কাজটা আপাতত বুঝতে পারলে। এখন জিনিসটা কি হয়েছে, আসলে এটা দুইটা না তিনটা স্পেস হয়ে গেছে। এনবিএসপি আর এর মাঝে অনেকগুলো স্পেস দিয়েছে সেগুলোর কারণে একটা, এই এনবিএসপি আর বির মাঝে অনেকগুলো দিয়েছে সেগুলোর কারণে একটা, আর এনবিএসপি নিজে একটা স্পেস দিয়েছে, মোট তিনটা স্পেস হয়েছিল। এখানে দেখো, আমি যদি দেখাই, দেখো স্পেস বেড়ে গেল। আমি যদি এনবিএসপির আগের স্পেসগুলো বাদ দিয়ে দিই তাহলে দেখবো একটা স্পেস কমে যাবে। এই যে দেখো। তাহলে মূল জিনিসটা কি? মূল জিনিস হলো HTML পি ট্যাগের বা যে কোনো টেক্সটাইল ট্যাগের শুরুতে তুমি যত স্পেস দাও সেই স্পেসগুলো নিবে না, শেষেও যত স্পেস দাও সেই স্পেসগুলো নিবে না। আর দুইটা লেখা বা দুইটা, হ্যাঁ দুইটা লেখা হিসেবে না, দুইটা লেখার মাঝে তুমি যত স্পেসই দাও একটা স্পেস হিসেবে নেবে। এখন তুমি যদি এক্সট্রা স্পেস পেতে চাও তাহলে তোমাকে অ্যান্ড চিহ্ন তারপরে এনবিএসপি দিয়ে সেমিকলন চিহ্ন, এই জিনিস বারবার বসাতে হবে যতটা স্পেস চাও। আর দুইটা শব্দের মাঝে যদি তুমি এনবিএসপি দিতে থাকো, দুটো শব্দের মাঝে না, এনবিএসপির আগে যদি স্পেস থাকে পরেও যদি স্পেস থাকে তাহলে দেখবা যে এনবিএসপির আগের স্পেসগুলোর জন্য একটা, এনবিএসপির পরের জন্য একটা, আর এনবিএসপি নিজে একটা, মোট তিনটা স্পেস হয়ে যাবে। এখানে ধরো আমি স্পেস দিয়েছি, এখানে ধরো আমি স্পেস দিয়েছি, ধরো 1 2 3, আর এখানে 4 এখানে 5 এমন হওয়ার কথা। তো তাহলে কি হবে, না শুরুর গুলো তো হয় না, তার মানে এই শুরুর অংশটুকু হবে না, এইটুকুর জন্য একটা হওয়ার কথা। তাহলে আমি যদি দেখ এটা যদি সরে যায় তাহলে বুঝে নিব, এই যে এ দেখো সরে গিয়েছে। তার মানে কি হয়েছে, শুরুর স্পেসগুলো কাজে লাগছে না। তারপর এনবিএসপি তিনটা, মানে তিনটা স্পেস। এখন এই স্পেসটাও তো একটা জিনিস, এটা একটা জিনিস, এর লেখা একটা জিনিস, দুইটা জিনিসের মাঝে স্পেস আছে, মানে আরো একটা স্পেস হবে, এখানে একটা স্পেস, মানে 1 2 3 4টা স্পেস, তারপরে এ। এখন এই এ আর এই এনবিএসপি এই দুইটা তো দুইটা জিনিস, এই দুইটা জিনিসের মাঝে স্পেস আছে, তাহলে এটা একটা স্পেস হবে, এনবিএসপি নিজে একটা স্পেস, তারপর এই এনবিএসপি একটা জিনিস আর এই বি একটা জিনিস, এগুলোর মাঝের স্পেসগুলোর জন্য আরো একটা স্পেস। আর বি এর পরে অনেক স্পেস আছে, কোনো সমস্যা নেই, শেষের স্পেসগুলো কোনো কাজে আসে না। এখানে তুমি যদি একটা এনবিএসপি লিখে দাও তখন কি হবে, বি এর পরে এই বি আর এই এনবিএসপি দুইটা জিনিস, দুইটা জিনিসের মাঝে তো ফাঁকা জায়গা রেখেছো, মানে মাঝে অনেকগুলো স্পেস রেখেছো, এগুলোর জন্য একটা স্পেস, দুইটা জিনিসের মাঝের স্পেসগুলোর জন্য একটা স্পেস, আর এনবিএসপি নিজে একটা স্পেস, মানে দুইটা স্পেস। এরপরে স্পেস ধরবে না, কারণ এরপরে কি শেষের স্পেস না, শেষের স্পেস কিন্তু HTML ধরে না। তাহলে কি হবে, তাহলে জিনিসটা কি হলো, বি এর পরে কিন্তু দুইটা স্পেস পেলে, বি আর এনবিএসপি দুইটা জিনিসের মাঝে স্পেস দিছিলে, সেটার জন্য একটা, আর এনবিএসপি নিজে একটা, মোট দুইটা স্পেস আসার কথা। তাহলে আপাতত কিন্তু বি এর পরে কোনো স্পেস ছিল না। এবার আমরা দেখবো দুইটা স্পেস চলে আসবে। দেখো, এই দেখো দুইটা স্পেস। দুইটা কেমনে বুঝলে, আমি যদি একটা করে দেখাই, যদি আমি এই বি আর এনবিএসপি এর মাঝের স্পেসগুলো বাদ দিয়ে দিই তাহলে কি হবে, মাঝের স্পেসগুলোর জন্য তো একটা ছিল আর এনবিএসপি নিজে একটা, মোট দুইটা ছিল, এখন একটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হবে, একটা কমে যাবে। যদি দেখাই, দেখো এবার কিন্তু ছোট হয়েছে, আগের বার কিন্তু এই পর্যন্ত যাচ্ছিল। আশা করি স্পেসিং এর ব্যাপারটা বুঝতে পারলে যে HTML এ কেমনে স্পেসিং হয়, আর তার সাথে এটাও বুঝতে পারলে যে এনবিএসপি কেমনে ব্যবহার করা হয়। তাহলে এনবিএসপিটাও শেষ। আজকের ভিডিওটা অনেক অগোছালো হয়ে গেছে, আমি আসলে বুঝতেই পারছিলাম না যে কোনটার পরে কোনটা শিখাবো। তো নন ব্রেকিং স্পেস এটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা কি দেখবো, এটা কিন্তু ডান, এটা ইমেজটা ডান, ব্যাকগ্রাউন্ডটা ডান। এবার আমরা বাটনও কিন্তু হয়ে গেছে, পরে আবার আসছি। এবার আমরা কমেন্ট দেখব। তো কমেন্ট কিছুই না, কমেন্ট হচ্ছে HTML এর মধ্যে ধরো তোমার কিছু একদম অকারণে লিখতে ইচ্ছা করছে, যে ধরো তুমি ধরো ওএল লিখলে, ওএল লেখার পর এখন ধরো তুমি নতুন নতুন HTML শিখছো বলে তোমার মনে থাকছে না যে ওএল আসলে কি, সে কারণে তুমি লিখে ফেলতে চাচ্ছ যে ওএল মানে হলো অর্ডার্ড লিস্ট। এখন এই জিনিস লিখলেই দেখবো যে তুমি HTML এর মধ্যে কিছু একটা লিখলেই দেখবো সেটা চলে আসে, যেমনি হোক চলে আসে। দেখো অর্ডার লিস্ট চলে এসেছে, আমি কিন্তু কোনো লিস্ট আইটেম দিইনি, তারপরে চলে এসেছে। HTML এর মধ্যে তুমি যে কোনো জিনিস লিখলে সেটা অটোমেটিক চলে আসে, সে কারণে তোমার কি করতে হবে, সেটা কমেন্ট আকারে লিখতে হবে। এখন আমি কমেন্ট কি জিনিস সেটাই বোঝাচ্ছি। কমেন্ট, কমেন্ট হচ্ছে সেই জিনিস যে জিনিস ওই রান হয় না, কমেন্ট রান হয় না, এটুকু মনে রাখলেই তোমার হয়ে যাবে। কমেন্ট রান হয় না তার মানে তোমার ধরো একদম অকারণে কিছু একটা লিখে রাখতে ইচ্ছা করছে, যে এটা তুমি চাচ্ছ না যে আসলে এখানে রান হোক। এটা বিভিন্ন কারণে লেখা হয়, ধরো তুমি কোনো একটা কিছু বুঝতে পারছো না, মানে কোডের মধ্যে আসলে কি হচ্ছে, তখন সেটা তুমি বুঝিয়ে দেওয়ার জন্য সেটা লিখে রাখতে পারো, বা যে কোনো প্রয়োজনে, মানে বোঝার ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে কমেন্ট লেখা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেশি লেখা হয়, HTML তো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, HTML হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো সেখানেও লাগতে পারে।
তো সেই কারণে আমরা কমেন্ট ব্যবহার করি। কমেন্ট কিন্তু নিজের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, বা তোমার কোড যে পড়বে তার বোঝানোর সুবিধার জন্য কমেন্ট ব্যবহার করা হয়। মানে তুমি ধরো কোনো একজনকে কোডিং শেখাচ্ছ, তুমি তাকে একটা কোডিং করে দিয়েছো কিন্তু সে অর্ডার লিস্ট চেনে না, সে কারণে তুমি এখানে একটা অর্ডার লিস্ট লিখে দিলে, লেখার পরে দেখছো যে এটা রান হয়ে যাচ্ছে, তুমি চাচ্ছ এটা রান না হোক, সে কারণে আমরা কমেন্ট ব্যবহার করব। তো কমেন্ট কেমনে যেন ব্যবহার করে, কমেন্টে যে এভাবে ব্যবহার করতে হয়। কমেন্ট তুমি মানে কমেন্টে যা লিখতে চাও সেটার আগে তুমি এই চিহ্ন দিবা, তারপরে এই চিহ্ন দিবা, তারপরে এডে, তারপরে এডে, এই যে এই চিহ্ন দিবা, তারপর শেষে গিয়ে উল্টো, এমন মনে হয়। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে কমেন্টের চিহ্ন। আচ্ছা, শেষে গিয়ে এই জিনিসটা থাকে না, আমারও মনে নেই আসলে এই জিনিসগুলো। এই যে এমন হবে, এখানে তুমি যা ইচ্ছে লিখতে পারবে, এখানে মাঝে যে কোনো টেক্সট, এনিথিং, বোঝার সুবিধার্থে বা যে কোনো উদ্দেশ্যে তুমি যে কোনো কিছু লিখতে পারবা। তুমি কমেন্টের মধ্যে যা লিখবা সেটা HTML এ প্রদর্শন হবে না। তাহলে এটা কি, এটা ধরো তুমি কমেন্টের মধ্যে লিখতে চাচ্ছ, তাহলে তুমি কেমনে লিখবা, এটা লেখার পরে তুমি বিষয়সূচক চিহ্ন দিবা, তারপরে দুইটা হাইফেন দিবা। এই যে দেখো, এরপরে যত যা আছে সবকিছু কিন্তু কমেন্ট আকারে হয়ে গেছে, মানে সবুজ রং হয়ে গেছে। তার মানে তুমি যদি কমেন্টের লাস্টের অংশ না দাও তাহলে কি হবে, যেখান থেকে শুরুর অংশটা দিলে সেটার পরে সবকিছু কমেন্ট হয়ে যাবে। তো সেটা তো আমরা চাই না, আমরা একটা নির্দিষ্ট অংশ কমেন্ট করতে চাই। নির্দিষ্ট অংশ কোনটা, এই যে অর্ডার লিস্ট লিখলাম এইটুকু, তাহলে কি হবে, দুইটা হাইফেন দেবো, আবার দুইটা হাইফেন দিয়ে আবার এই চিহ্ন। এই যে দেখো, পরের অংশ কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে গেছে, আর এইটুকু কিন্তু কমেন্ট। এবার দেখো অর্ডার লিস্ট দেখাবে না, অর্ডার লিস্ট এবার দেখাচ্ছে না, এই দেখো চলে গিয়েছে। এখন তুমি এখানে যা ইচ্ছে লেখো, তুমি শুরুতে ধরো এখানে কিছু একটা লিখছিলে, ধরো আমি এই যে এখানে কিছু একটা লিখলাম, আন্দাজে কিছু একটা লিখলে দেখবে সেটা চলে আসে। সে যেমনি হোক, তুমি কোনো প্যারাগ্রাফের মধ্যে রাখোনি, তুমি কোনো কিছুর মধ্যে রাখোনি, হেডিং এর মধ্যে রাখোনি, তারপরেও চলে আসে, HTML এ দিলেই চলে আসে। তুমি চাচ্ছ যে এই জিনিস কেউ যাতে না দেখে, মানে রানই না হোক, এটা ধরো তোমার বোঝার জন্য, তাহলে তুমি কি করবা, এটা কমেন্ট আকারে লিখে দিবা। তাহলে এটা কমেন্ট আকারে লিখে দিলাম, এই যে হয়ে গেল কমেন্ট। তাহলে কি হবে, এই জিনিস তুমি জানো তোমার কোডের মধ্যে আছে, তুমি দেখতে পারছো, কিন্তু যে ওয়েবসাইটটা দেখবে সে কিন্তু দেখতে পারবে না। আশা করি বুঝতে পারছো, কমেন্ট এই কারণেই ব্যবহার করা হয়। আশা করি কমেন্টটা হয়ে গিয়েছে। তো কমেন্ট সহজ একটা জিনিস, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কমেন্টের অপশন থাকে, তো এখানেও আছে। আর কমেন্ট আরও একটা কাজে ব্যবহার করা হয়, ধরো যে আমি আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, আমি তো কিছু একটা পড়াচ্ছি, এখন আমি এই জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই যে দেখো বারবার আমার বাদ দেওয়া লাগছে না, মানে কোনো একটা জিনিস আমার পড়ানোর পরে এই জিনিসটা অনেক হাবি জাবি জিনিসপাতি আনলাম, এই জিনিস পড়ানোর পরে যখন আমি পরের টপিকে যাচ্ছি তখন আগের জিনিসটা আমি বাদ দিয়ে দিচ্ছি, যাতে আমার এই যে এখানে এত কিছু সব বাদ যায়, শুধুমাত্র আমি যা পড়াচ্ছি সেটুকু জিনিস আসুক। মানে এই সব কিছু আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি তারপরে সিম্পলি কাজটা করছি। কিন্তু তুমি চাইলে আগের অংশটুকু ফুল কমেন্ট করে দিতে পারো। আমি যদি আগের অংশ কমেন্ট করে দিই তাহলে তো কাজ হয়ে যায়, তাহলে আমার সবকিছু কেটে দেওয়া লাগলো না, কিন্তু জিনিসটা কমেন্ট আকারে চলে গেল, মানে সেটা আর এখানে রান হবে না, কিন্তু আমার কোডের মধ্যে আছে। তাহলে আমি যদি এটা কমেন্ট আকারে দিয়ে দিই, এই যে কমেন্ট আকারে দিয়ে দিলাম, তাহলে কি হলো, সব চলে গিয়েছে। কিন্তু এবার আমি আমার মতো যে কোনো কিছু করতে পারবো। ধরো আমি প্যারাগ্রাফটা একটা বুঝাচ্ছি তোমাকে, প্যারাগ্রাফটা একটা ধরো বোঝানোর জন্য আগের জিনিসপাতি সব আমি বাদ দিয়ে দিলাম, তো এবার আমি যা ইচ্ছে লিখি, তাহলে সেটা রান হবে। আগের জিনিস কিন্তু দেখা যাচ্ছে না, আগের জিনিস দেখা যাচ্ছে না কেন, আগে সবকিছু আমি কমেন্ট করে দিয়েছি। তেমন প্রয়োজনে যে কোনো কিছু কমেন্ট করে রাখার দরকার হতে পারে, যে এই জিনিসটা আমি চাচ্ছ না যে রান হোক, অনেক ট্যাগও কমেন্ট করে রাখা লাগতে পারে। এই যে দেখো, কমেন্টের মধ্যে যাই রাখবো সেই জিনিস আর কাজ করবে না, তুমি সেখানে যে কোনো লেখা রাখতে পারো, যে কোনো ট্যাগ রাখতে পারো, যে কোনো ছবি, যে কোনো কিছু, কোনো সমস্যা নেই। কমেন্টের মধ্যে তুমি যাই রাখবা সেটা আসলে প্রোগ্রাম প্রোগ্রাম না, মানে ওয়েবসাইটের মধ্যে দেখা যাবে না, রান হবে না, কিন্তু তুমি দেখতে পারবো কোডের মধ্যে। আশা করি বুঝতে পারছো। কমেন্ট গেল, কয় মিনিট হলো এটা, 1 ঘন্টা 8 মিনিট। আচ্ছা, তো এবার আমরা কমেন্ট পড়ে ফেললাম, এবার আমরা আসবো মাইটি হাইপার লিঙ্কে। মাইটি বলার কারণ হচ্ছে হাইপার লিঙ্ক দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। দেখো হাইপার লিঙ্ক দিয়ে শুরু করি। হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক হচ্ছে এ ট্যাগের মধ্যে তুমি এখানে শেষ করবা। এখন এতে কি বোঝায়, এতে বোঝায় হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে হচ্ছে এমন একটা বাটন বা এমন একটা টেক্সট, ধরো অনেক ওয়েবসাইটে ক্লিক হেয়ার এমন একটা জিনিস পাও না, ক্লিক হেয়ার নিচে একটা দাগ দিয়া, অন্য রং দিয়ে দেখালে ভালো হবে না, নীল রঙে এই জিনিস দেখতে পাও না, এই যে এমন রঙে এখানে টিপলে একটু লাল বা অন্য কোনো রং হয়ে যায়, আর তখন অন্য ওয়েবসাইটে চলে যায়। এমন তো অনেক কিছু পেয়েছো ওয়েবসাইটের মধ্যে বা কোনো অ্যাপের মধ্যেও এমন আছে ক্লিক হেয়ার। তো এটাকে বলা হয় অ্যাঙ্কর, যে একটা যে কোনো কিছু যেটার উপর ক্লিক করলে অন্য কিছুর মধ্যে চলে যায়, সেটাই তুমি অ্যাঙ্কর হিসেবে ধরতে পারো।
আর সেটা হচ্ছে হাইপারলিঙ্ক। তো হাইপারলিঙ্ক অ্যাঙ্কর মোটামুটি ধরে রাখো একই জিনিস। তো এটা আসলে আমরা কেমনে ব্যবহার করব, হাইপারলিঙ্কের যে ট্যাগটা এ ট্যাগ, সেই এ ট্যাগের মধ্যে আমি যদি একটু এ ট্যাগের মধ্যে তুমি লিখবা আসলে তুমি কি চাচ্ছ। আমি যে ক্লিক হেয়ার টেক্সটটা লিখেছি ওই টেক্সটটা থাকবে এই ট্যাগের মধ্যে, সেটা হচ্ছে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি যদি একটু দেখাই তোমাকে, বাকি কাজ পরে করছি, আপাতত আমি এই ট্যাগ দিয়ে এটা দেখাই। এই যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, কিন্তু অ্যাট্রিবিউট আপাতত দেখাচ্ছি না। এখানে এই ট্যাগের মধ্যে আমি ধরো লিখলাম ক্লিক হেয়ার, এর মধ্যে আমি লিখছি ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। এটা যদি লিখি তারপর রান করি তাহলে দেখো কি আসে, এই যে ক্লিক হেয়ার। এটা ক্লিক করা যাবে কিন্তু এর উপর, মানে ক্লিক করা যাবে যখন তুমি কোনো কিছু একটা যুক্ত করে দিবা এই টেক্সটের সাথে। এখন কোনো কিছু যুক্ত করার জন্য তোমার যেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয় এর মধ্যে, মানে এখানে তোমার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে HREF। HREF তে কি জানো, এইচ দিয়ে কোনো একটা শব্দ আর REF তে রেফারেন্স বোঝায়। তো বই থেকে আমাকে একটু দেখতে হবে এই জিনিসটা। আমি যদি এখানে যাই, এখানে এইচআরইএফ কিছু একটা বোঝায়, আমি পরে মেসেজে বলে দেবো না। এইচআরইএফ এর একটা পূর্ণরূপ আছে, এতে যেমন অ্যাঙ্কর বোঝায়, এইচআরইএফ দিয়েও কিছু একটা। এইচআরইএফ এর মধ্যে তুমি কি কি দিতে পারো সেটাই হচ্ছে মূল জিনিস। এইচআরইএফ এর মধ্যে তুমি 3 রকম জিনিস দিতে পারো আপাতত আমার কাছে যা এসেছে আর কি। একটা, তুমি এখানে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে দিতে পারো। তুমি নিজের একটা ওয়েব পেজের নাম দিতে পারো, মানে এখানে তুমি ওয়েব পেজ দিতে পারো, ওয়েব পেজ ডট এইচটিএমএল। এটা বুঝাচ্ছি, মানে তোমার নিজে একটা নতুন এইচটিএমএল ফাইল তৈরি করবা, সেই ফাইলের মধ্যে অন্য কিছু করবা, আর এটাকে তুমি যদি দিয়ে দাও তাহলে ওই ফাইলের মধ্যে চলে যাবে। এটা একটা। আর একটা হচ্ছে মেইল টু, মানে এটা তো অ্যাট্রিবিউট, তার মধ্যে যদি আরো একটা পয়েন্ট আসে সেটাকে বলা হয় প্রপার্টি, মনে আছে তো। মেইল টু দেওয়ার পর ধরো যে কোনো একটা মেইল, ধরো একটা মেইল অ্যাড্রেস, মানে @gmail.com। এই 3টা জিনিস তুমি দিতে পারো HREF এটার মধ্যে। তো চলো আমরা একটা একটা করে দেখি। তো শুরুতে আমরা সবচেয়ে সহজ জিনিসটা দেখবো, সেটা হচ্ছে ওই লিঙ্ক দিয়ে দেবো। তো শুরুতে কিছুই দেবো না, ধরো আমি এই স্টেপ দিয়ে রেখে দিলাম, এই জিনিস দিয়ে রেখে দিলাম এই স্টেপ দিয়ে। তাহলে কি হবে, দেখো এটা কিন্তু এবার একটা বাটন হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছে যে এই স্টেপ আসলে ব্যবহার করেছি, কিন্তু এর মধ্যে এখনো কিছু দিইনি। তো এখানে ক্লিক করার পর কিছু হবে না, দেখো ক্লিক কিন্তু হচ্ছে। ক্লিক হওয়ার পর দেখো এখানে খেয়াল করো, এখানে কিন্তু চেঞ্জটা হচ্ছে, দেখতে পারছো না মনে হয়। এখানে যদি আমি দেখো, এটা ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এখানে আমি যদি ক্লিক হেয়ার করি কোনো কাজ হচ্ছে না কিন্তু, কারণ কি আমি এই স্টেপের মধ্যে কোনো লিঙ্ক কিন্তু এখনো দিইনি। মানে এখানে যদি আমি কোনো একটা লিঙ্ক দিয়ে দিই, ধরো আমি এখানে কি করছি, ধরো আমি এখান থেকে ধরো বন্দি পাঠশালার ওয়েবসাইটটা নিয়ে চলে আসলাম। বন্দি পাঠশালা, বন্দি পাঠশালা, আচ্ছা ইন্টারনেট নেই তাই না, আমি ওয়াইফাইটা অন করে দিই। সব ঝামেলা এই ভিডিওর মধ্যেই হলো, একটু ওয়েট করো। এই যে এবার যদি আমি এটা রান করি, এবার ধরো বন্দি পাঠশালা চলে আসলো। এই যে এবার ধরো আমি এই লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটা ধরো কপি করে দিলাম। এবার ধরো এটা এখানে বসিয়ে দিলাম। এই যে এই স্টেপের মধ্যে এখানে কি কি বসানো যায় বলো তো, এখানে কিন্তু দেখো লিঙ্ক বসানো যায়, তুমি নিজে একটা ওয়েব পেজ বানিয়ে দিতে পারবা, অথবা মেইল টু দিতে পারবে। এটা করলে জিমেইল ওপেন হয়ে যায় আর কি, তাছাড়া আর কিছু না। এটা যদি আমি এই পর্যন্ত হয়ে গেল। এবার যদি আমি কি করি, এবার দেখো লিঙ্ক হয়ে যাওয়ার কারণে আরো বেশি নীল হয়ে গেছে। এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখো খুব সুন্দর করে বন্দি পাঠশালা ওপেন হয়ে গেল। সুন্দর না জিনিসটা? এখানে গেলাম, বন্দি পাঠশালা ওপেন হয়ে গেল, এখানে গেলাম, বন্দি পাঠশালা ওপেন হয়ে গেল। বুঝতে পারছো? এবার তুমি ধরো অন্য কোনো একটা ওয়েবসাইট, ধরো এসিএস এর ওয়েবসাইট আছে, বা ফাহাদ টিউটোরিয়ালের ওয়েবসাইট থাকতে পারে। ফাহাদ টিউটোরিয়াল, এই যে ফাহাদ স্যারের ওয়েবসাইটটা, এটা ft.education। এটা ধরো Ctrl+C করে আমি এখানে বসিয়ে দিলাম। বা এত কিছু করছি কেন আমি, আমি তো
ওই করতে পারি, এখানে যে আমি আমার চ্যানেলের লিঙ্ক তো আমি দিয়ে দিতে পারি। এখানে যদি এখানে রেডিয়েন্ট স্কুল লিখি, রেডিয়েন্ট স্কুল এসএসসি, এখানে যাওয়ার পর আমি এই যে আচ্ছা আমি এখান থেকে রেডিয়েন্ট স্কুলে যাই, এখান থেকে youtube.com-এ গেলাম, youtube.com/radiant স্কুল 37, এটাই মনে হয়। দেখি এটা আর এখানে এসসি, এটাই হওয়ার কথা, দেখি তো হয় নাকি। আচ্ছা তাহলে আমি youtube.com থেকে যাই, দেখি একটু দ্রুতই করছি। ইউটিউব, এবার আমি গেলাম, এর মধ্যে গেলাম, এর মধ্যে যাওয়ার পরে আমি না এ কাজ না করাই ভালো ছিল। এবার আমি রেডিয়েন্ট স্কুল, আচ্ছা আমার চ্যানেলটাই তো এখানে, এখানে ভিউ ইউর চ্যানেল যদি করি, এই যে দেখো youtube.com, ও @radiant school 37। আচ্ছা ঠিকই ছিল, আমি একটু ভুল করেছি। আচ্ছা এটা যদি আমি বসিয়ে দিই তাহলে কি হবে, এটা যদি বসিয়ে দিই তাহলে বুঝতে পারছো কি হবে। তো এটা দেখিয়ে শেষ করি। এই যে youtube.com radiant school 37, এবার কি হবে, এবারও ক্লিক হেয়ার। তো এখানে তুমি টেক্সট কিন্তু নিজের মতো দিতে পারবো, সমস্যা নেই। আর ধরে দিই যে ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল, এমন যে কোনো একটা বাটন তুমি তৈরি করলে, বাটনে তুমি লিঙ্ক দিয়ে দিলে, তাহলে কি হবে, রিফ্রেশ করি, দেখো ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল, এখানে যদি ক্লিক করো তাহলে দেখো এই যে আমার এই চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে দেখো আমার চ্যানেলে চলে আসলো। আচ্ছা একটা সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছে, ভালোই তো। তো আশা করি বুঝতে পারলে হাইপার লিঙ্কের মধ্যে আমরা কেমন লিঙ্ক দিই। এবার আমরা সবচেয়ে মজার জিনিসটা দেখবো, তার আগে মেইল টুটা আমরা দেখে নিতে পারি। মেইল টু যদি আমরা দেখে নিই, মেইল টুর মধ্যে কিছুই না, জিমেইল অ্যাপ ওপেন হয়ে যায় যদি মোবাইলে করো, আর এখানে করলে কি হয় আমি এখনো জানি না, মানে জিমেইলের ওয়েবসাইট ওপেন হয়ে যায়। মেইল টু, মেইল টু লিখে তুমি আন্দাজে, আন্দাজে না মানে যে কোনো একটা ভ্যালিড ইমেল দিবা। আমি আন্দাজে একটা ইমেল দিচ্ছি, mdrubayet@gmail.com। এটা যদি আমি রান, আবার একটু বড় করে দিই, এই যে ভিউ এটাই ছিল। এটা না করে আমি ধরো এখানে একটা টেক্সট দিতে পারি যে মেইল মি। মেইল মি করলে কি হবে, মানে আমার এই ওয়েবসাইটটা যে ব্যবহার করবে তাকে তুমি, মানে তাকে আমি একটা বাটন দিয়ে দিলাম যে মেইল মি। এবার সেই মেইল মি বাটনে প্রেস করলে আমার এই ইমেইলটা, মানে তার জিমেইলের মধ্যে ওই মেসেজ লেখার জায়গা চলে আসবে, আর সেখানে টুতে ওই যে ইমেইলে লেখো না, ইমেইলে ফ্রম টু এগুলো লেখো, টুতে অটোমেটিক এই ইমেইলটা চলে আসবে। আমি যদি দেখাই তোমাকে, মেইল মি যদি করি তাহলে দেখো, আমি যদি গুগল ক্রোমই করি তাহলে আমি যে কোনো একটা দিয়ে করছি, কি হলো, যদি মেইল মি করি তাহলে আচ্ছা দাঁড়াও, মেইল মি যদি করি এখানে মাইক্রোসফট এজে গেলাম, আচ্ছা তোমার মোবাইলে করে দেখো না, এটা যদি মেইল টু করো তাহলে কি হবে জানো, এখানে আমরা যখন ইমেইল করি তখন ওই যে ফ্রম টু এগুলো লিখি না,
দেখবা যে আমি যে মেইল টু দেওয়ার পরে এমডি রুবাইয়ের দিলাম, দেখবা যে অটোমেটিক তোমার জিমেইল অ্যাপ ওপেন হয়ে যাচ্ছে, মানে যেখান থেকে মেসেজ লিখে সেই জিনিস ওপেন হয়। টুতে যে এই মেইলটা চলে এসেছে অটোমেটিক, মানে এখানে এমডি রুবাইয়ের মেইলটা চলে আসবে, মানে তুমি যে মেইলটা দিবা সেটা তার ফোনে চলে আসবে, যে ওই বাটনে ক্লিক করবে mdrubayet@gmail.com, আর ফর্মে তো তোমারটা থাকবে, আর তারপর তুমি লিখতে পারবে, মানে লেখার জিনিস সব একদম রেডি হয়ে যাবে আর কি, তো তুমি মেইল টু ব্যবহার করো। এবার আমরা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটা হচ্ছে webpage.html, এই জিনিসটা। তো এটা কেমনে কি হয়, webpage.html জন্য আমরা আরেকটা ওয়েবসাইট মানে ওয়েব পেজ তৈরি করি। ধরো এটা আমি কপি করছি, এটা কপি করে আমি এখানে বসাচ্ছি। তুমি নিজের মতো একটা ফাইল তৈরি করতে পারবে, সমস্যা নেই, মোবাইলে এটা সহজ বেশি। আমি ধরো এটা দিচ্ছি, যে ধরো webpage.html, এইচটিএমএল ফাইলের নাম আর কি, মানে যে কোনো নামে তুমি দিতে পারো। এটা একদম সেমই আছে, যেহেতু কপি, এটা আমি একটু চেঞ্জ করি। এটা চেঞ্জ করলে কি হবে, আমি যদি আবার ওপেন ফাইল করি, তাহলে এই দেখো নতুন ওয়েব পেজ চলে এসেছে, সেটা কিন্তু সেম। এটা আমি একটু চেঞ্জ করি, এটা চেঞ্জ করে কি করব, এখানে চেঞ্জ করে আমি ধরো সেই ইমেজটা নিয়ে আসি। ধরো ইমেজের মধ্যে সোর্সের মধ্যে আমি ধরে দিচ্ছি ওই যে efgh.jpg, এলটি লাগছে না, যেহেতু আমার ছবিতে সমস্যা নেই তাই এলটি লাগছে না। তার মানে কি, যদি ওয়েব পেজ ডট এইচটিএমএলটা আমি রান করতে চাই, এটা রান হবে না, কারণ কি তোমার এই যে যেটা তুমি রান করেছো সেটা তোমার মূল যে এইচটিএমএল ফাইল সেটা থাকে, মানে তোমার মেইন এটা। এখন তুমি এটা যেতে চাচ্ছ, এটা তুমি কেমনে যাবা, এটা যাওয়ার জন্য আমি ধরো একটা বাটন দিলাম, ধরো একটা বাটন হচ্ছে, ধরো এ দিয়ে আর একটা বাটন দিলাম। এখানে কি লিখবো, এখানে লিখবো যে নেক্সট পেজ বা ওপেন নেক্সট পেজ, তাই লিখছি। ধরো লিখছি ওপেন নেক্সট পেজ লেখার পরে এই স্ট্রেপ, এটার মধ্যে আমি কি লিখবো, এটার মধ্যে আমি যে পেজটা তৈরি করেছি সেটা লিখবো, ওয়েব পেজ ডট এইচটিএমএল। এখানে আমি লিখে দেবো ওয়েব পেজ ডট এইচটিএমএল। তাহলে কি হবে দেখো তো, আমি যদি এখানেই করি, দেখো মেইল মি তো ছিলই, এখানে মেইল মি করলে আমার ওই মেইলটা ওপেন হয়ে যাবে তাই। আর ওপেন ইন নেক্সট পেজ, এটা আরেকটা বাটন, এটা যদি আমি টিপি তাহলে দেখো নতুন একটা পেজ চলে আসলো। নতুন একটা পেজ, দেখো এখানে মাই ওয়েবসাইট নাম, আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু একদম নতুন ওয়েবসাইট, মানে নতুন আরেকটা পেজ। এখন যদি আমি আরও একটা পেজ তৈরি করি, ধরো আমি কি করলাম, আরও একটা পেজ তৈরি করলাম, না এই ওয়েব পেজের মধ্যে যদি আমি লিখে দিই, এখানে ধরো আমি এ ট্যাগ দিয়ে, এখানে ধরো আমি লিখে দিলাম গো ব্যাক গো ব্যাক করে আমি ধরো এই index.html, এটা হচ্ছে আমার মূল ফাইল, মানে আমি যখন ক্রমে রান করছি তখন এইটাই রান হচ্ছে, মানে এই পেজ দিয়ে শুরু হচ্ছে। মানে এই পেজে আমি কি করেছি, একটা বাটন তৈরি করেছি, বাটন না, এটা একটা হাইপার লিঙ্ক তৈরি করেছি। সেই হাইপার লিঙ্কের মধ্যে আমি এই ওয়েব পেজটা দিয়ে দিয়েছি, মানে ওপেন নেক্সট পেজ লিখে এটা দিয়ে দিয়েছি, মানে ওপেন নেক্সট পেজে যদি কেউ ক্লিক করে, তাহলে সে এই দ্বিতীয় যে এইচটিএমএল ফাইলটা ওয়েব পেজ ডট এইচটিএমএল, এটাই চলে যাবে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন এটা চলে যাওয়ার পর আমি ফিরে আসার বাটনও দিতে পারি, এই যে এ ট্যাগ দিলাম, মানে হাইপারলিংক দিলাম, গো ব্যাক বলে একটা বাটন দিলাম। গো ব্যাক বাটন দেওয়ার পরে আমি এখানে আবার index.html দিয়ে দিই। ইন্ডেক্সই নাম হতে হবে এমন না, তুমি যে কোনো নামে দিতে পারো। index.html এটা দেওয়ার কারণে কি হয়েছে, এটা দেওয়ার কারণে দেখো গো ব্যাক একটা বাটন চলে এসেছে। তো এখানে ছবির পরে যেহেতু তাই এটা এসেছে, তুমি আসলে একটা লাইন ব্রেক ট্যাগ যদি এখানে দিয়ে দিতে, লাইন ব্রেক ট্যাগ, তাহলে তোমার পরে চলে যেত এটা। দেখো গো ব্যাক, মানে এটা আবার আরেকটা টপিক চলে যায়। যখন তুমি প্যারাগ্রাফ লেখো, প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফের পর আরেকটা প্যারাগ্রাফ, এভাবে, তখন এখানে ধরে লিখলে এ, এখানে ধরে লিখলে বি, তাহলে এটা হয় এ বি এমন হয়। কিন্তু প্যারাগ্রাফ বাদে অন্য কোনো কিছুতে এমন হয় না। ধরো তুমি নর্মাল একটা ইমেজ নিলে, এখানে ধরো সোর্স টোর্স দিয়ে কোনো একটা ইমেজ দিয়েছো, তারপরে আরো একটা ইমেজ দিলে, এখানে ধরো আরো একটা সোর্স দিয়ে অন্য আরেকটা ইমেজ নিলে, এখন দেখবো যে দুইটা ইমেজই পাশাপাশি হয়েছে। মানে প্যারাগ্রাফটাকের এমন একটা গুণ আছে যে প্যারাগ্রাফ, তুমি যদি নতুন লাইনে প্যারাগ্রাফ লেখো, তাহলে প্যারাগ্রাফের মধ্যে যা ছিল সেটা নতুন লাইন হবে, মানে আলাদা আলাদা প্যারাগ্রাফে আলাদা আলাদা লাইন হবে। মানে প্যারাগ্রাফ তো এই কারণে বলা হচ্ছে যে এই প্যারাগ্রাফের মধ্যে এটা এক লাইনে থাকবে, এগুলো আর এক লাইনে থাকবে, মানে একসাথে থাকবে, আর পরে নতুন লাইনে গিয়ে আরেকটা ট্যাগে যাবে। কিন্তু অন্য যখন ইমেজ, তারপরে এগুলো, মানে অন্য যে কোনো কিছু, হাইপার লিঙ্কেও তাই, হাইপার লিঙ্কে দেখলে না যে গো ব্যাকটা এখানে চলে আসছিল, কিন্তু সেটা এখানে না হয়ে আমরা চাচ্ছি যে সেটা পরের লাইনে আসুক, সেই কারণে আমরা মাঝে একটা লাইন ব্রেক ট্যাগ ব্যবহার করব। তাহলে কি হবে, তাহলে এই লেখাটা, মানে এই ছবিটা নিচে চলে আসবে, নতুন লাইনে চলে আসবে, সেটাই আমরা করলাম আর কি।
তো একটা জিনিস শেখাতে গিয়ে আরো জিনিস চলে আসে, এখানে গো ব্যাক আসছিল, লাইন ব্যাক দিয়ে নতুনে আসলাম। গো ব্যাকে করলে কি যেন করছিলাম, এই যে আমার মেইন যে ফাইলটা, সেই ফাইলের মধ্যে একটা হাইপারলিঙ্ক দিয়ে আমি সেটা ওয়েব পেজ ডট এইচটিএমএল এ যাওয়ালাম, ওপেন নেক্সট পেজ টিপে। তারপর সেই নেক্সট পেজটাই তো ওয়েব পেজ ডট এইচটিএমএল, সেখানে আমি আবার গো ব্যাক বলে একটা ওই হাইপারলিঙ্ক তৈরি করলাম, সেটা দিয়ে আবার সেই মেইন পেজে ফিরে যাওয়ার বাটন দিয়ে দিলাম। তাহলে কি হবে, গো ব্যাকে যদি প্রেস করি তাহলে মেইন পেজে ফিরে আসবে। নেক্সট পেজে গেলে এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে তুমি কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে 100টা ওয়েব পেজ তৈরি করতে পারবা। মানে ধরো কেসি কলেজের গ্রুপে ধরো আমি গেলাম, কেসি কলেজ, বা ধরো বন্দি পাঠশালাটাই গেলাম, বন্দি পাঠশালা। এখানে দেখো অনেক কিছু আছে, ধরো অল বুকস আমি ক্লিক করার পর দেখো এটা কিন্তু একটা পেজ। আমি যদি অ্যাডমিশনে যে অনলাইনে যাই তাহলে এটা কিন্তু একটা পেজ, অ্যাডমিশনে যে অফলাইনে যাই এটা কিন্তু একটা পেজ, এইচএসসিতে যদি যাই এটা একটা পেজ, অল কোর্সে যদি যাই এটা একটা আলাদা পেজ। এখন এই পেজের মধ্যে বারবার এক পেজ থেকে আরেক পেজ, তারপরে এক পেজ আমি যাচ্ছি কেমনে, দেখো এখানে অল বুকস নামে একটা হাইপারলিঙ্ক তৈরি করা আছে, এটা বাদ দিই। অল বুকস নামে একটা হাইপারলিঙ্ক তৈরি করা, সেখানে তুমি যখনই ক্লিক করছো তখন তার আরেকটা ওয়েব পেজের সাথে লিঙ্ক করে দেয় আর কি। এই যে এখানে যেমনি আমি লিঙ্ক করলাম, যে এই ওপেন নেক্সট পেজে ক্লিক করলে এই ওয়েব পেজ ডট এইচটিএমএলটা ওপেন হয়ে যাবে, এই যে ওয়েব পেজ ডট এইচটিএমএল। এখন তারা হয়তো এ কাজ করে রেখেছে। তো অল বুকস দিয়ে দেখো, অল বুকস আমি ক্লিক করার পর কি হচ্ছে, আমি যদি অন্য কোনো একটা যে অল কোর্সেসে গেলাম, অল বুকসে গেলাম, দেখো এখানে অল বুকস নামে একটা, এই যে অল বুকস বন্দিপাঠশালা.com, এই জিনিসটা ওপেন হয়ে যাচ্ছে, অল কোর্সেসের পর এটা ওপেন হয়ে যাচ্ছে। তারা ধরো অন্য আরেকটা ওয়েব পেজ তৈরি করে সেই ওয়েব পেজের সাথে এই বাটনের লিঙ্ক করে দিয়েছে, এটা হতে পারে। তো আশা করি বুঝতে পারছো হাইপার লিঙ্ক ব্যবহার করে কত কিছু করা যায়। এবার আসলে মূল জিনিস আসছে। মূল জিনিসটা কি, আমি তোমাকে বাটন শেখালাম না, এই যে বাটন, এখন সুন্দর কাজ হবে। হাইপার লিঙ্কের মধ্যে তুমি যা ইচ্ছা কিছু দিতে পারবা। হাইপার লিঙ্ক এমন একটা সুন্দর জিনিস, হাইপার লিঙ্কের মধ্যে তুমি যা ইচ্ছা দিতে পারবা। ধরো এই যে হাইপার লিঙ্ক এ, হাইপার লিঙ্ক হিসেবে এই যে এখানে তো দিয়ে তুমি এই স্টেপের মধ্যে তো যে কোনো কিছু দিতেই পারছো, এই স্টেপের মধ্যে তুমি যে কোনো কিছু লিঙ্ক করাতে পারছো, কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারো, নিজের কোনো ফাইল দিতে পারো, অথবা মেইল দিতে পারো, মেইল টু, এখানে দিয়ে এখানে তোমার হাইপার লিঙ্ক শেষ হচ্ছে। মানে এখানে যে তোমার টেক্সটই থাকতে হবে এমন না, এখানে তুমি চাইলে একটা ছবিও দিতে পারো। যেমন আমি যদি উদাহরণ দিয়ে দেখাই, যে এখানে এই ছবির উপর ক্লিক করার কারণে আমার অন্য পেজে চলে আসলো, বুঝতে পারছো? এই যে এখানে এই ছবির উপর প্রেস করার কারণে আমার এই পেজে চলে আসলো। তার মানে হাইপারলিঙ্ক কিন্তু শুধুমাত্র বাটনে টিপে হচ্ছে বা কোনো লেখাতে টিপে হচ্ছে এমন না। এই যে আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখো এই জায়গায় চলে আসলো, মানে ছবির উপর প্রেস করে কিন্তু জিনিসটা হচ্ছে। কেমনে হচ্ছে বলো তো? এটা তুমি কিন্তু বুঝতে পারছো যে এই হাইপারলিঙ্কের মধ্যে আমি আসলে একটা ছবি নিয়ে নিয়েছি, ছবি নিয়ে এখানে সোর্স দিয়ে একটা ছবি নিয়ে চলে আসিছি। এখন ছবি যেহেতু হাইপারলিঙ্কের মধ্যে আছে, মানে ছবিটা আসলে একটা হাইপারলিঙ্ক হিসেবে কাজ করছে। তো এই ছবির উপর যখন আমি প্রেস করবো তখন হাইপারলিঙ্কের মতোই কাজ হবে। এটা আজকের সবচেয়ে সুন্দর টপিক, এটা হচ্ছে হাইপারলিঙ্ক হিসেবে যে কোনো কিছু ব্যবহার করা। ধরো আমি সব কিছু বাদ দিয়ে দিচ্ছি, এই সব কিছু বাদ দিয়ে দিচ্ছি। ধরো আমি এ ট্যাগ আবার নিলাম, এ ট্যাগ নিয়ে এই স্টেপের মধ্যে লিখছি ওয়েব পেজ ডট এইচটিএমএল, এটা মানে এই যে এটাই চলে যাবে। এখন এই জায়গায় আমি কি নিলাম, হাইপারলিঙ্ক হিসেবে আমি একটা ইমেজ ব্যবহার করব, ইমেজ। এখন ইমেজের অল্টারনেটিভ আমি বাদ দিয়েছি, লাগছে না, আমি এখানে ইএফজিএইচটা ব্যবহার করছি, দেখো। আর এখান থেকে আমি ইমেজটা বাদ দিয়ে দিচ্ছি, ইমেজটা বাদ দিয়ে আমি নর্মাল একটা লেখা লিখছি, যে কোনো একটা লেখা। ধরো আমি এখানে একটা লেখা লিখলাম, যে H1 লিখে লিখলাম যে ভেরি নাইস এডুকেশন। আজকের ভিডিও থেকে ভেরি নাইস এডুকেশনই পেলে, তো ভেরি নাইস এডুকেশন। তাহলে কি হবে বলো তো? দেখো আমার এটা কিন্তু মেইন পেজ, এই মেইন পেজের মধ্যে আমি হাইপারলিঙ্ক হিসেবে একটা ইমেজ ব্যবহার করেছি, হাইপারলিঙ্কের মধ্যে একটা ইমেজ। তাহলে কি হয় দেখো তো? তাহলে দেখো এখানে যদি আমি রান করি এটা, তো দেখো এই ইমেজটা কিন্তু আসলো। তো এই ইমেজটার আর একটা বিশেষত্ব আছে, এটা কিন্তু আছে এ ট্যাগের মধ্যে, মানে এটা কিন্তু হাইপারলিঙ্ক হবে। এখানে যদি আমি ক্লিক করি দেখো আমার কিন্তু আরেক পেজে চলে গেল, গো ব্যাকে করলে এখানে। তার মানে কি দেখলে, খুবই সুন্দর একটা জিনিস কিন্তু হাইপারলিঙ্ক হিসেবে তুমি ইমেজ ব্যবহার করলে, মানে এই ইমেজের উপর যখন আমি প্রেস করছি তখন এখানে চলে আসলো। এখানে আবার গো ব্যাক, এটা তো আগে তৈরি করা ছিল, এখানে টিপলে আবার এটা এখানে। আশা করি তুমি বুঝতে পারছো। এবার আরও কাজ করা যায়। এবার এই জিনিস ব্যবহার করে তুমি যে কোনো কিছু তৈরি করতে পারবা। এবার আমি তোমাকে কিছু বোর্ড প্রশ্নের নমুনা দেখাই। ধরো তোমাকে বলেছে যে একটা লিস্ট আছে, তো লিস্টে কি কি বলা, ধরো আওয়ার কোর্সেস,
কোর্সেস এমন একটা জিনিস লিস্ট করা, এটা হচ্ছে 1 নম্বর। বা এটা ধরো রোমান সংখ্যায় লেখা, রোমান সংখ্যা দিয়ে এখানে লেখা হচ্ছে ধরো ভার্সিটি কোর্স একটা, ধরো ইঞ্জিনিয়ারিং কোর্স একটা, শুধু ইএনজি লিখে রাখলাম। একটা হচ্ছে মেডিকেল কোর্স, মানে একটা, আরেকটা ধরো জিএসটি কোর্স মানে গুচ্ছ। তো এই 4টে কোর্স এখন ধরো প্রত্যেকটাই আবার বলে দিয়েছে প্রত্যেকটাই ক্লিক করলে সেই কোর্স ওপেন হয়ে যাবে। তো সেটা কেমনে করবা, তুমি প্রথমে লিস্ট করবা, এটা কিন্তু অর্ডার লিস্ট, তাহলে লিস্ট করবা ওএল, যেহেতু প্রত্যেকটাই রোমান সংখ্যা তাহলে তুমি একবারে তার মধ্যে টাইপ দিয়ে তুমি রোমান দিয়ে দিবা, মানে আই। এভাবে করে তুমি লিস্ট আইটেম দিবা। লিস্ট আইটেমে একটা আছে হচ্ছে ভার্সিটি, এমনই তো দেওয়ার কথা, কিন্তু না এমন দিবা না। কারণ কি, তোমার প্রশ্নে বলা থাকবে যে ধরো বলেছে যে এই ভার্সিটিতে ক্লিক করলে তোমার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে varsity.html নামে একটা পেজ ওপেন হয়ে যাবে। varsity.html এমন তোমার আলাদা একটা পেজ আছে, মানে সেই পেজের মধ্যে তুমি ধরো সেই তোমার কোর্সটা রেখে দিয়েছো, তো এই পেজটা তোমার ওপেন হয়ে যাবে যদি এখানে ক্লিক করা হয়। তাহলে এটা তুমি আসলে যেন তেন প্রকারের একটা লিস্ট নাই, এই লিস্টের মধ্যে তোমার হাইপারলিংক আছে, মানে এখানে তোমার আছে হাইপারলিংক। এখানে তুমি এখানে এই স্টেপ দিয়ে এই হাইপারলিংকে ক্লিক করলে কোথায় যাবে, varsity.html ওপেন হবে, মানে এখানে varsity.html এটা ওপেন হবে। আশা করি বুঝতে পারছো। এটা ওপেন হবে, এটা তো তুমি দিলে লিংক করে দিলে, এখন কি লেখা আছে দেখো তো, ভার্সিটি লেখা আছে, তার মানে এখানে তোমার আসলে ভার্সিটি থাকবে, ভার্সিটি থেকে এ শেষ হবে। আর এটা আছে কিসের মধ্যে, এটা আছে লিস্ট আইটেমের মধ্যে, সেটাও তোমার শেষ করতে হবে, এই যে এইভাবে। আশা করি তুমি বুঝতে পারছো। না বুঝতে পারলে আরেকবার দেখো, একটু খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারবো। এই যে দেখো এখানে আমি কি করলাম, এখানে তোমার উদ্দীপকে বলে দেবে যে একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে এমন একটা লেখা আছে যে এই লেখার উপর ক্লিক করলে varsity.html নামে নতুন একটা পেজ ওপেন হয়ে যায়। তাহলে তুমি কি করবা, ওই যেমনি লিস্ট তৈরি করো সেমনি করবা, কিন্তু লিস্টের মধ্যে তুমি যা লিখতে সেখানে তুমি সেই জিনিস লিখবা না, কারণ সেখানে তোমার প্রশ্ন শুনে বুঝতে পারছো এখানে কোনো নর্মাল টেক্সট নেই, এখানে আছে একটা হাইপারলিংক। তো সেখানে তুমি নর্মাল টেক্সট লেখার বদলে তুমি এখানে হাইপারলিংক দিয়েছো, হাইপারলিংকের মধ্যে তুমি ভার্সিটি লিখেছো ট্যাগের মধ্যে, আর এই স্টেপ অ্যাট্রিবিউটের মধ্যে তুমি যেটার সাথে লিঙ্ক করাতে চাচ্ছ varsity.html পেজটা যেহেতু ওপেন হবে তাই তুমি এটা লিখলে। আশা করি বুঝতে পারছো। আবার তোমার এমনও জিনিস থাকতে পারে, ধরো তোমার একটা অপশন এমন আছে ভার্সিটি, আর একটা অপশনে ধরো একটা ছবি আছে, ধরো এখানে একটা ছবি আছে, ধরো প্রশ্নে বলে দিয়েছে এই ছবির নাম হলো ইঞ্জিনিয়ারিং মানে jpg বা png, এমন একটা ছবি আছে, এই ছবির নাম বলে দিয়েছে, বলেছে এই ছবিতে যদি ক্লিক করো তখন eng.html নামে একটা পেজ ওপেন হয়ে যাবে। তাহলে জিনিস দেখো অনেক কিছু আছে কিন্তু এই কথাটার মধ্যে। কি বললাম, আমি বললাম যে এখানে একটা ছবি আছে 2 নম্বর লিস্টে, 2 নম্বর লিস্টে একটা ছবি আছে, এই ছবির উপর তুমি যখন ক্লিক করবা তখন eng.html নামে একটা পেজ ওপেন হয়ে যাবে। তাহলে ভাবো এখানে একটা ছবি আছে, সেই ছবি আবার হাইপার লিঙ্ক, মানে তোমার এটা আসলে ইমেজটা আবার হাইপার লিঙ্ক, বুঝতে পারছো, আর এটা আবার আছে লিস্টের মধ্যে। তাহলে কি লিখবা বলো তো, এখানে তুমি লিখবা হলো এখানে এলআই লিখবা, এলআই লেখার পরে এটা যেহেতু হাইপার লিঙ্ক তাহলে তুমি হাইপার লিঙ্ক লিখবা, ইমেজটা বাইরে লিখলে হবে না, বুঝতে পারছো, কারণ হাইপার লিঙ্কের মধ্যে ইমেজটা থাকবে, মানে ইমেজটাকে তুমি হাইপার লিঙ্ক হিসেবে ব্যবহার করবা, তাই হাইপার লিঙ্কটা একটা আগে হবে। তাহলে হাইপার লিঙ্কটা একটা আগে হয়ে তুমি লিঙ্কটা করে দাও, লিঙ্ক কেমনে করে, এই স্টেপ দিয়ে কি ওপেন হবে বলো তো, eng.html, তাহলে eng.html এটা ওপেন হবে, এটা করে হাইপার লিঙ্ক শেষ, এখান থেকে হাইপার লিঙ্কটা শেষ, তারপরে লিস্ট আইটেমটাও শেষ, এভাবে। এখন হাইপারলিংক হিসেবে তুমি ছবিটা ব্যবহার করেছো, মানে হাইপারলিংকের মধ্যে এই ছবিটা মানে আইএমজি, এবার এসআরসি ইমেজের তো সোর্স থাকে, সোর্সের মধ্যে eng.png এটা হবে, মানে eng.png এটা হবে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন আমি যে ছোট হাতের লিখছি বলে নাম ছোট হাতেরই হয় এমন না, নাম বড় হাতেরও হতে পারে, সমস্যা নেই, এই যে এখানে যেমন বড় হাতের আছে। আশা করি বুঝতে পারছো। এখানে এমন একটা ছবি ছিল যে ছবির উপর ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হয়ে যেত। আমি প্র্যাকটিক্যালি করাচ্ছি না কেন, সেটা বেশি ভালো হয়তো। ধরো আমি একটা লিস্ট তৈরি করলাম, এই যে লিস্ট, ধরো ওএল দিলাম অর্ডার লিস্ট, এখানে আমি ধরো অর্ডার লিস্টের টাইপের মধ্যে আমি ধরো রোমান সংখ্যা দিয়ে দিলাম, ধরো এই যে রোমান সংখ্যা। এবার ধরো আমি
1 নম্বরে লিস্ট আইটেমের মধ্যে আমি কি করতে চাচ্ছি, আমি ভার্সিটি লেখাটা লিখতে চাচ্ছি, বুঝতে পারছো? সবচেয়ে ভালো হয় কি জিনিস রাখতে চাচ্ছ সেটা তুমি আগে বসিয়ে দাও, তারপরে সেটা যদি হাইপারলিংক হয় তার দুই পাশে হাইপারলিংক বসাও, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। ভার্সিটি জিনিসটা আমি লিখতে চাচ্ছি, তাহলে কি হয়, তাহলে এখানে ভার্সিটি লেখাটা চলে আসলো 1 নম্বর দিয়ে, মানে রোমান সংখ্যা 1 দিয়ে। তাহলে এবার তুমি চাচ্ছ ভার্সিটি, মানে তুমি তো এমন চাচ্ছ না, তুমি চাচ্ছ ভার্সিটিতে ক্লিক করার পর ভার্সিটি ডট এইচটিএমএল নামে একটা ফাইল, মানে একটা পেজ ওপেন হয়ে যাবে। তাহলে তুমি এটা একটা ইসের মধ্যে রাখবা, একটা হাইপারলিংকের মধ্যে। তাহলে এটা একটা হাইপারলিংকের মধ্যে রাখলে এটা এরপরে এই স্টেপ দেওয়ার পরে এবার তুমি ভার্সিটি ডট এইচটিএমএল কোনতে আসলো, ধরো তোমার কাছে ভার্সিটি ডট এইচটিএমএল নামে নতুন একটা ওয়েব পেজ আছে। ধরো আমি এখান থেকে ভার্সিটি ডট এইচটিএমএল নামে নতুন একটা ওয়েব পেজ ক্রিয়েট করলাম। ধরো এখানে এটা আমি কপি করে পেস্ট করি, এটা ধরো ভার্সিটি ডট এইচটিএমএল নামের একটা পেজ। ভার্সিটি ডট এইচটিএমএল আমার ল্যাপটপে দেওয়া লাগে না, তোমার ফোনে দেওয়া লাগবে না, এটা ধরো ভার্সিটি ডট এইচটিএমএল। তাহলে কি, এটা যদি আমি ওপেন ফাইল করি তাহলে দেখো এখানে এই যে ভার্সিটি, এই দেখো ভার্সিটি ডট এইচটিএমএল, এখানে ভেরি নাইস এডুকেশন, এখানে আমি ধরে দিলাম যে ওয়েলকাম টু ভার্সিটি, তাহলে কি হবে, এখানে যে লিস্টটা করলাম, লিস্টের প্রথম আইটেমটা একটা হাইপারলিংক, ভার্সিটি নর্মাল ছিল কিন্তু সেটাকে আমি একটা হাইপারলিংকের মধ্যে রাখলাম। এখনো কিন্তু শেষ হয়নি, কারণ কি এ ট্যাগ দিয়েছি, এটা কিন্তু শেষ করতে হবে। এটা শেষ করে দিয়ে এভাবে এখানে দিয়ে শেষ করে দিলাম, এই যে। তাহলে কি ভার্সিটি লেখাটা কিন্তু একটা হাইপারলিংক হয়ে গেল। তাহলে আর এই ভার্সিটির উপর ক্লিক করলে ভার্সিটি ডট এইচটিএমএল এই পেজটা ওপেন হয়ে যাবে। তাহলে চলো চেষ্টা করি, দেখো এটা কিন্তু হয়ে গেল। এখানে যদি প্রেস করি তাহলে দেখো ভার্সিটি ডট এইচটিএমএল নামে একটা পেজ ছিল না, সেখানে আমি ওয়েলকাম টু ভার্সিটি লিখছিলাম, সেটাও চলে আসলো। আর গো ব্যাক তো আগে থেকে ছিল, ভার্সিটিতে ক্লিক করে এটা হয়ে গেল। এবার আমি কি করলাম বলতো, 2 নম্বরে কি করেছি, একটা ছবি আছে যেটার নাম হলো eng.png, তো সেটা না করে আমি ধরো efgis.jpg, আমার কাছে যে ছবিটা আছে না সেটা দিয়ে আমি করে দেখাই। তাহলে কি হবে দেখো তো, আমি আরেকটা লিস্ট আইটেম নিলাম, এখানে আরেকটা লিস্ট আইটেম নিলাম, লিস্ট আইটেমের মধ্যে এই স্টেপ দিয়ে এটা দেওয়ার পরে আমি ধরো এই লিস্টের মধ্যে এই স্টেপ দিচ্ছি কেন, আমার তো মাথা গিয়েছে। লিস্টের মধ্যে আমি একটা ইমেজ চাচ্ছি, তাই তো, এই যে ইমেজের অল্টারনেটিভ আমি দিচ্ছি না, অল্টারনেটিভ দিতে পারো, সমস্যা না, অল্টারনেটিভের মধ্যে যে কোনো একটা ছবি, ধরো efgis.jpg। এখন এটা যদি রান করি তো দেখো একটা ছবি এসেছে, কিন্তু এই ছবি তো আমি এমন চাচ্ছি না, লিস্টের মধ্যে কিন্তু ছবি, এটা তুমি একটা জিনিস শিখলে। এখন আরেকটা জিনিস তুমি করতে চাচ্ছ যে এই ছবির উপর ক্লিক করলে আমার এই ছবির উপর ক্লিক করলে আরেকটা ওপেন হয়ে যাবে। ধরো এই ওয়েব পেজ ডট এইচটিএমএল এটা ওপেন হয়ে যাবে ওই ছবির উপর ক্লিক করলে, এই ছবির উপর ক্লিক করলে। তাহলে কি করবা, এই ছবিটাকে, এই যে এই ইমেজ ট্যাগটাকে, এটাকে তুমি একটা হাইপারলিংকের মধ্যে রাখবা। তাহলে এটা কি হবে, একটা হাইপারলিংকের মধ্যে রাখি, এটা হচ্ছে হাইপারলিংক। তারপরে এই স্টেপ আসবে, এই স্টেপের মধ্যে আমি লিখবো ওয়েব পেজ ডট এইচটিএমএল, মানে এই ছবিটার উপর যদি ক্লিক করি তাহলে এই স্টেপ ডট এইচটিএমএল এটা ওপেন হবে, কিন্তু এখনো কাজ করছে না। কারণ কি, কারণ এন্ডিং ট্যাগ লাগবে, ইমেজের ওই পাশে এন্ডিং ট্যাগটাও দিতে হবে। এটা এভাবে, এই যে এটা হয়ে গেল। আশা করি বুঝতে পারছো, মানে এই ইমেজটা ছিল লিস্টের মধ্যে ইমেজ, এটা তুমি একটা জিনিস শিখলে, মানে এই ইমেজটাকে তুমি আবার হাইপারলিংক বানাতে চাচ্ছ, তাই তুমি এ ট্যাগের মধ্যে রাখলে, এ ট্যাগের মধ্যে কি লিখলে, এই ইমেজের উপর ক্লিক করে যেটা ওপেন করাতে চাচ্ছ সেটা লিখলে এই স্টেপের মধ্যে। তো তাহলে তুমি যদি এবার রিফ্রেশ করো আর এবার যদি ক্লিক করো এখানে, এটা কিন্তু নর্মাল ইমেজ এবার না, এবার যদি তুমি ক্লিক করো দেখো তোমার ওই যে ভেরি নাইস এডুকেশনের একটা ওয়েব পেজ ডট এইচটিএমএল ছিল না, সেটা দেখো ওপেন হয়ে গেল। আশা করি তুমি অনেক কিছু শিখলে এই ভিডিও থেকে, গোছালো হয়নি, কিন্তু তুমি যদি নিজের মনে রাখার মতো করে নোট করতে পারো আর এই যা যা শিখলাম সব কিছু যদি মাথায় নিতে পারো তাহলে এইচটিএমএল এর অনেক কিছু শিখে গেছো। কারণ একটার মধ্যে আরেকটা খুব ভালো মতো ব্যবহার করা যায়। এরপরে যখন আমরা টেবিল শিখবো, আমি এমনি দেখাচ্ছি, ডিলিট করে দেবো না। টেবিলের মধ্যে কি হবেন শুনবা, ধরো তোমার টেবিলের মধ্যে এখানে ধরো তোমার কিছু একটা লিখতে পারলো, এখানে কিছু একটা লিখতে পারলো, আর এখানে একটা হেডিং দিতে পারলো, হ্যাঁ হেডলাইন। তারপরে কি বলবে, তারপরে বলবে এখানে একটা ছবি আনো আর এখানে আরেকটা ছবি আনো, এই ছবির উপর ক্লিক করলে যাতে নতুন আরেকটা পেজ তৈরি হয়ে যায়। বা উপরে আরো একটা ধরো ঘর আছে টেবিলের, বললো যে এখানে একটা লেখা আছে, যে লেখায় বলা আছে ক্লিক হেয়ার,
এই ক্লিক হেয়ারে ক্লিক করলে আবার অন্য আরেকটা জিনিস ওপেন হয়ে যাবে, হতে পারে সেটা কোনো ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটের লিঙ্ক হবে। আর আমি আরও একটা জিনিস শিখিয়ে দিই, আমি ভুলে গেছি এই জিনিসটা, মানে শিখাতে ভুলে গেছি। বাটন জিনিস শিখালাম না, বাটন। তো বাটন আমরা তো ব্যবহার করতে পারলাম না, তাই না? বাটনের মধ্যে আমরা যে কোনো কিছু লিখলাম, ধরো ক্লিক হেয়ারে লিখলাম, ধরো আমি বাটনই আনছি, ধরো এখানে আমি বাটন আনছি, বাটন বাটন বাটন। আচ্ছা, লিস্টের বাইরে নিয়ে যাই, এখানে ধরো বাটন ছিল, এই যে বাটন, বাটনের মধ্যে আমি ধরো লিখলাম যে ক্লিক হেয়ার। বাটনের উদ্দেশ্য আছে আমি যাতে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করাতে পারি বাটনটা, তারপরে তুমি বাটনটা ব্যবহার করতে পারবা। এটা কিন্তু সুন্দর একটা বাটনই হয়ে যাচ্ছে, তাই না? সেখানে বাটন ব্যবহার করা ভালো। আমি যে ভার্সিটি লিখলাম, এটা যদি আমি বাটন নর্মাল টেক্সট না লিখে বাটন ট্যাগের মধ্যে রাখতাম, তাহলে কিন্তু ভালো হতো আরো। তো এই যে একটা বাটন, এই বাটনের মূল কাজটা কি? এখানে তুমি বাটনের মধ্যে অন ক্লিক নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবা, তারপরে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবা, কিন্তু সেই কাজ আমরা করবো না। এই বাটনটাকে একটা হাইপার লিঙ্কের মধ্যে রাখলে কেমন হয়? এটাকে যদি আমি একটা হাইপার লিঙ্কের মধ্যে রাখি, এই যে দেখো একটা হাইপার লিঙ্কের মধ্যে রাখছি, SREF। এবার আমি ধরো বন্দি পাঠশালার এই ওয়েবসাইটটা, ধরো আমি অল বুকস, এই ওয়েবসাইটটা ধরো আমি করে দিচ্ছি। তার মানে কি, একটা বাটন আছে, সেই বাটন দিয়ে আমি কিছু করাতে পারছিলাম না, কিন্তু সেই বাটন দিয়েও, কারণ কি সেই বাটনটা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ হয়। মানে এখানে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয় বাটনের মধ্যে সবকিছু জাভাস্ক্রিপ্টের কাজ। কিন্তু তুমি যদি এটাকে একটা হাইপারলিংকের মধ্যে রাখো, তাহলে কিন্তু তুমি আসলে জোর করে বাটনটাকে কাজ করাতে পারছো। এই যে এভাবে কিন্তু কাজ করানো হয়ে গেল। এবার যদি আমি এই বাটনটার উপর রিফ্রেশ করি আর এই বাটনে ক্লিক করি, দেখো এবার কিন্তু বাটনে কাজ করছে। দেখতে পাচ্ছ, আগে টেক্সটের উপর ক্লিক করে হচ্ছিল, এখন কিন্তু একটা বাটন নিয়ে আসলাম, সেই বাটনটা হাইপারলিংকের মধ্যে রাখলাম। মনে রাখতে হবে হাইপারলিংক কিন্তু ভিতরে থাকবে না, হাইপারলিংক বাইরে থাকবে। তুমি যেই জিনিস হাইপারলিংক হিসেবে ব্যবহার করতে চাচ্ছ সেটা থাকবে হাইপারলিংকের ভিতরে। তুমি নর্মাল টেক্সট ব্যবহার করতে চাচ্ছ, আমি একদম লাস্ট দেখাই, নর্মাল টেক্সট ব্যবহার করতে চাচ্ছ, ধরো ক্লিক হেয়ার বলে একটা টেক্সট, সেই টেক্সটটা তুমি হাইপারলিংকের মধ্যে রাখবা। মানে এই যে এটা দিয়ে SREF সমান কিছু একটা থাকবে, আর এখানে এ থাকবে। এখন তুমি চাচ্ছ যে কোনো একটা বাটন হাইপারলিংক হিসেবে ব্যবহার করতে, তাহলে তুমি বাটন ট্যাগ দিয়ে দিবা আগে। বাটন ট্যাগ দিয়ে বাটন এখানে দিলে, তারপর ক্লিক হেয়ার লিখলে বাটনের মধ্যে যে কোনো কিছু লিখতে পারো, মানে বাটনে যা লেখা তুমি দেখতে চাও, এখানে তুমি বাটন শেষ করলে। এখন এই জিনিস তুমি আবার হাইপারলিংক হিসেবে ব্যবহার করতে চাচ্ছ, সেই কারণে তুমি আবার এটা, মানে এর বাইরে হাইপারলিংক দিতে হবে। হাইপারলিংক কখনো ভিতরে যাবে না, এটা মাথায় রাখতে হবে সবসময়। এটা এইভাবেই চলবে। এটা আমি আরেকবার কপি করি। এবার ধরো তুমি একটা ইমেজকে হাইপারলিংক হিসেবে ব্যবহার করতে চাচ্ছ, একটা ছবিকে, তাহলে কি লিখবা? ইমেজ লিখে সোর্স দিয়ে ইমেজটা লিখে দিবা। এখন এই ইমেজটা হাইপারলিংক হিসেবে ব্যবহার করবা, সেই কারণে এইটার দুই পাশে হাইপারলিংকের ট্যাগ দিবা। মানে হাইপারলিংক কখনো ভিতরে হবে না, হাইপারলিংক বাইরে হবে। আর যে জিনিসটাকে তুমি হাইপারলিংক হিসেবে ব্যবহার করতে চাচ্ছ সেটা ভিতরে হবে, তাহলে এটার বাইরে হাইপারলিংক আসবে। এই যে এইভাবে এখানে আসলো, আর তারপরে এখানে হাইপারলিংক ক্লোজড। আশা করি তুমি বুঝতে পারছো। তো আর শিখাচ্ছি না, আবার মাথায় কি চলে আসবে না, শিখিয়ে দেবো না, এসছে হাইপারলিংকটা ক্লোজডই থাক। আশা করি HTML এর অনেক গভীর জিনিসপাতি বুঝে গিয়েছো। আজকে মনে হয় না ক্লাসটা করতে পারবা না, অনেক রাত হয়ে গেল তো, মনে হয় 10টা 2 বাজে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আর কয় মিনিট হলো দেখি তো, এটা 1 ঘন্টা 43 মিনিট। তো এই ভিডিওটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।